আজকের টপিক হচ্ছে ফাঞ্জি। ঠিক আছে, ফাঞ্জিকে ডিটেলসে জানবো। এই কিংডম ফাঞ্জি বা রাজ্য ছত্রাক আমাদের ইকোনমিক্স গুরুত্ব খুব বেশি এর। মানে আমরা যতগুলো রাজ্য পড়বো বা পড়েছি, প্ল্যান্ট অ্যানিমালস এগুলো তো এখনো পড়া হয়নি, কিন্তু আমরা 5 কিংডম ক্লাসিফিকেশনের মধ্যে প্রথমে আমরা কোনটা পড়লাম, মনেরা পড়লাম, তারপর কোনটা পড়লাম, প্রোটিস্টা পড়লাম, তারপর আজকে পড়বো হচ্ছে ফাঞ্জি। সেক্ষেত্রে ফাঞ্জির অর্থনৈতিক গুরুত্ব অর্থাৎ ইকোনমিক ইম্পর্টেন্স প্রচুর, এবং আমরা প্রতিটা ডিটেলসে পড়ব, প্রতিটা পয়েন্ট বোঝার চেষ্টা করব। নিটে প্রতি বছর এই ফাঞ্জি থেকে কোয়েশ্চেন আসে, যে কোনো এন্ট্রান্স এক্সামে এই ফাঞ্জি থেকে কোয়েশ্চেন আসা খুবই কমন, মানে খুব বেশি পরিমাণে এখান থেকে কোয়েশ্চেন আসে। এক, আর দ্বিতীয়ত বোর্ডের জন্য খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, সেক্ষেত্রে আজকে তাহলে পড়াতে চলেছি ফাঙ্গি কিংডম, অর্থাৎ রাজ্য ছত্রাক। এই ছত্রাক রাজ্য আমরা পড়তে চলেছি। প্রথমে আমরা যেমন পড়ছিলাম যে প্রোটিস্টা রাজ্যের কিছু বেসিক ক্যারেক্টার বা ফিচার্স থাকে, অর্থাৎ বৈশিষ্ট্য থাকে প্রতিটা রাজ্যের। সেক্ষেত্রে আমরা গত লাস্ট যেটা পড়েছি সেটা হচ্ছে প্রোটিস্টা। তো প্রোটিস্টাকে যে ফিচার্সগুলো পড়েছি, সেক্ষেত্রে আমরা আলাদা কী কী ফিচার্স বা বৈশিষ্ট্যগুলো থাকার জন্য আমরা ছত্রাক রাজ্যটাকে গঠন করেছি সেগুলো পড়তে চলেছি। প্রথমেই আমরা যেটা দেখব যে কিংডম ফাঞ্জির বেসিক বৈশিষ্ট্যের মধ্যে হচ্ছে আমরা পাবো হচ্ছে ইউক্যারিওটিক মাল্টিসেলুলার। ইউক্যারিওটিক এবং মাল্টিসেলুলার। ইউক্যারিওটিককে বোর্ড, ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ছেলেমেয়েরা ইউক্যারিওটিক হিসেবেই পড়তে হবে। ইউক্যারিওটিক এবং মাল্টিসেলুলার হচ্ছে বহুকোষী। ঠিক আছে, ইউক্যারিওটিক এবং মাল্টিসেলুলার। সরি 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 সেক্ষেত্রে আমরা এখনো পর্যন্ত ইউনিসেলুলার, পিওর প্রোক্যারিওটিক কোন রাজ্যের বৈশিষ্ট্য হিসাবে পড়েছি? মনেরা রাজ্য। ইউনিসেলুলার কিন্তু ইউক্যারিওটিক কোন রাজ্য বা কোন কিংডমকে পড়েছি? প্রোটিস্টা, তাই তো? দেন আজকে আমরা পড়তে চলেছি ইউক্যারিওটিক কিন্তু মাল্টিসেলুলার অর্থাৎ বহুকোষী, সেটা হচ্ছে আমাদের কিংডম ফাঞ্জি। তাছাড়াও ব্যতিক্রমী একটা আছে, এক্সেপশনাল, এক্সেপশনাল অর্থাৎ ব্যতিক্রমী, ব্যতিক্রমী। এক্সেপশনাল এর মধ্যে আছে হচ্ছে ইস্ট স্যাকারোমাইসিসি, স্পেলিংটা একটু দেখে নেবে, স্যাকারোমাইসিসি সেরেভিসি। ঠিক আছে, স্যাকারোমাইসিসি সেরেভিসি। এই ইস্ট হচ্ছে ইউনিসেলুলার, ইউনিসেলুলার ইউক্যারিওটিক। কিন্তু আমরা ফাঞ্জি রাজ্যের মধ্যে অর্থাৎ ছত্রাক রাজ্যের মধ্যে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে ইউক্যারিওটিক মাল্টিসেলুলার। কিন্তু ইউক্যারিওটিক মাল্টিসেলুলার হওয়া সত্ত্বেও আমরা ইস্টকে পাচ্ছি ইউনিসেলুলার অর্থাৎ এককোষী, ইউনিসেলুলার বা এককোষী। এটা হচ্ছে আমাদের ব্যতিক্রমী একটা উদাহরণ এই ছত্রাক রাজ্যের মধ্যে। এইবার আমরা যাব হচ্ছে, তাছাড়াও ইস্টকে আমরা বলবো বেকারি, বেকারি স্পেলিংটা ইস্ট
অর্থাৎ বেকারি শিল্পে ব্যবহার করা হয়। ঠিক আছে, বেকারি শিল্পে ব্যবহার হয়, শিল্পে ব্যবহৃত। বেকারি শিল্প বলতে পাউরুটি, ঠিক আছে, আমরা পাউরুটি খাই, বিস্কুট খাই, এসবগুলো খাই, এখানে আবার ইস্টের ব্যবহার করা হয়, বা বিভিন্ন ধরনের যে নিমকি তৈরিতে ব্যবহার করা হয়, বা চানাচুর কারখানায় যেখানে ব্যবহার করা হয়, সেগুলোতে আমরা এই স্যাকারোমাইসিস সেরেভিসিগুলোকে ইউজ করি। তার জন্য একে বলা হয় বেকারি ইস্ট বা বেকারি শিল্পে ব্যবহৃত ছত্রাক। এইটুখানি ইনফরমেশন খুব জরুরি ছিল। এইবার আমরা যাব হচ্ছে, আমরা ফাঙ্গির মধ্যে আরেকটা যে বৈশিষ্ট্য দেখতে পাই সেটা হচ্ছে, এটা হচ্ছে হাইফি বা মাইসেলিয়াম যুক্ত, মাইসেলিয়াম। ঠিক আছে, বাংলাতে লেখো সেই একই উচ্চারণ, হাইফি হাইফি থাকে, সঙ্গে মাইসেলিয়াম, মাইসেলিয়াম। এইবার আমি বোঝাই হাইফি এবং মাইসেলিয়ামটা কি। তাহলে এটাকে স্ক্রিনশট নেওয়া যেতে পারে। হাইফি অথবা আমরা বলতে পারি মাইসেলিয়াম, সিঙ্গুলার ফর্মে হাইফি বলবো। ঠিক আছে, এটা হচ্ছে সিঙ্গুলার ফর্ম, সিঙ্গুলার ফর্মে আমরা হাইফি, ওই হাইফি যখন অনেকগুলো থাকে তখন তাকে আমরা বলবো মাইসেলিয়াম, প্লুরাল ফর্মে। ঠিক আছে, সিঙ্গুলার হাইফি, প্লুরালে মাইসেলিয়াম, তাই লিখেছি হাইফি এবং মাইসেলিয়াম। ঠিক আছে, এই হাইফি আর মাইসেলিয়ামটা কি সেটা আমি এখানে বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা, পয়েন্টটা বোঝার আগে আমি বুঝিয়ে দিই। দেখো, আমাদের কমন যেটা আমাদের খুব পরিচিত সেটা হচ্ছে আমাদের ছত্রাকের মধ্যে আমরা যেটা খাই, ইস্ট তো আমরা খাই, কিন্তু আমরা মাশরুম খাই। ঠিক আছে, সেই মাশরুম যেটা আমরা খাই, দেখবা মানে খাদ্য উপযোগী মাশরুম, মাশরুম সব মাশরুম কিন্তু আমরা খেতে পারি না, আমরা সেটা পড়বো, আমাদের ফাঞ্জিটাইসের মধ্যে আছে। সেক্ষেত্রে যে মাশরুম খাদ্য উপযোগী, আমরা যখন মাশরুমগুলো তুলে ফেলি, ধরো কোনো একটা স্যাঁতসেঁতে, ঠিক আছে, আর্দ্র এরিয়াতে হলো, যেখান থেকে মাশরুমগুলো আমরা তুলে নিলাম, দেখবো আবার সেই এরিয়া থেকে, সেই জায়গা থেকে আবার মাশরুম তৈরি হচ্ছে। তুলে নিয়েছি কিন্তু একদম গোড়া থেকে, তারপরেও আবার সেখানে মাশরুম হচ্ছে। সেটা কিভাবে হচ্ছে? দেখা যাচ্ছে এই এই হচ্ছে আমাদের মাশরুম, বা সরি মাশরুম না, এই হচ্ছে আমাদের ফাঞ্জি। এই ফাঞ্জি এরকম সূত্রাকার মতো দেখতে, এর এক একটাকে বলা হয় হাইফি, এবং এগুলোকে একত্রে সবগুলোকে বলা হয় মাইসেলিয়াম। সেক্ষেত্রে এই হাইফি বা মাইসেলিয়ামের ক্ষমতা আছে টোটিপোটেন্সি ক্ষমতা। টোটিপোটেন্সি ক্ষমতা মানে কি? অর্থাৎ এই হাইফি থেকেই আবার পূর্ণাঙ্গ ফাঞ্জি তৈরি করতে পারে। ঠিক আছে, আমাদের যেমন জাইগোট অর্থাৎ সিঙ্গেল একটা কোষ থেকে পূর্ণাঙ্গ জীব তৈরি করার যে ক্ষমতা, পূর্ণাঙ্গ একটা সুস্মিতা, পূর্ণাঙ্গ একটা মণ্ডল, হালদার, এইসব যে তৈরি করছে, কোষের যে একটা কোষ থেকে যে পূর্ণাঙ্গ জীব তৈরির যে ক্ষমতা, সেটাকে আমরা বলবো টোটিপোটেন্সি ক্ষমতা। তো সেক্ষেত্রে এই ফাঞ্জির যে হাইফি বা মাইসেলিয়াম, এদের ক্ষমতা আছে পূর্ণাঙ্গ বা আরো অনেক বা জননে সাহায্য করে, অর্থাৎ এরা আবার ফাঞ্জি উৎপাদনে সক্ষম। অর্থাৎ তুমি যদি এখান থেকে এই হাইফিটা কেটে দাও, এই হাইফিগুলো কেটে দাও, ও যদি এই একটা হাইফি থাকে বা কিছু মাইসেলিয়াম রয়ে যায়, বা দেখা যাচ্ছে আরো অনেক মাইসেলিয়াম একত্রে রয়ে গেল, তাহলেও কিন্তু যতই কেটে ফেলো না কেন, ও আবার রিজেনারেট করতে পারবে বা রিপ্রোডাকশনে অংশগ্রহণ করে ছত্রাককে তৈরি করতে পারবে। এই পর্যন্ত কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? স্ক্রিনশট একটা নেওয়া যেতে পারে। হয়েছে? হয়েছে?
এইবার আমরা আরেকটা এক্সেপশনাল ইস্ট, সেক্ষেত্রে আরেকটা বৈশিষ্ট্য আমরা দেখব, এরা কেউ কেউ অর্থাৎ কিছু কিছু দেখা যাচ্ছে আসেপ্টেড, কিছু কিছু আবার সেপ্টেড, ঠিক আছে হয়। সেক্ষেত্রে আসেপ্টেড অর্থাৎ হচ্ছে অবিভক্ত, আর সেপ্টেড মানে হচ্ছে বিভক্ত। কেমন? আমরা যদি এইটাকে দেখি, এই হচ্ছে হাইফি, অনেকগুলো হাইফি আছে, অনেকগুলো মাইসেলিয়াম তৈরি করেছে, মানে মাইসেলিয়াম তৈরি করেছে। তো দেখবো এরা যখন রিপ্রোডাকশন করতে চায় তখন এরা সেপ্টা অংশ থেকে বিচ্ছিন্ন হয়ে কেউ কোনো কোনো ছত্রাক অর্থাৎ কিছু কিছু ছত্রাক তারা রিপ্রোডাকশন করাতে পারে। কেমন দেখো, এর ভেতরের অংশগুলো এইভাবে আলাদা হয়ে থাকে, ঠিক আছে। এই যারা এরকম ভেতরের অংশগুলোকে আলাদা করে রাখে, অর্থাৎ এর কিন্তু প্রতিটা এক একটা পার্টে এক একটা নিউক্লিয়াস অবস্থান করছে, তাহলে এর এক একটা হচ্ছে নিউক্লিয়াস, আর এগুলো ভেতরে হচ্ছে সেপ্টা, সেপ্টা বলা হয়, সেপ্টা বাংলাতেও লিখে রাখবে সেপ্টা। সেক্ষেত্রে নিউক্লিয়াস 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 নিউক্লিয়াস। তাহলে এই ধরনের ছত্রাকের ফিচার্সকে আমরা বলবো সেপ্টা অর্থাৎ বিভক্ত, ঠিক আছে। কিন্তু দেখা যাচ্ছে এমন ছত্রাক আছে যাদের কোনো বিভক্ত নেই, ভেতরে বিভক্ত নেই, কিন্তু নিউক্লিয়াস অবস্থান করছে অনেকগুলো। তার মানে আমরা আগের দিন একটা টার্ম পড়েছিলাম, কি টার্ম পড়েছিলাম? সেটা হচ্ছে ক্যারিওকাইনোসিস এবং সাইটোকাইনোসিসকে পড়েছিলাম। ক্যারিওকাইনোসিস এবং সাইটোকাইনোসিসকে যখন পড়েছিলাম আচ্ছা, তাহলে আমরা কি বললাম? তাহলে আমরা বলছি যে যখন আমরা সেপটা দেখছি তখন নিউক্লিয়াসগুলো আলাদা আলাদা ঘরে অবস্থান করছে, এরকম ধরনের ফিচার্সকে আমরা বলবো সেপ্টা বা বিভক্ত। কিন্তু দেখা যাচ্ছে যদি ভেতরে কোনো সেপ্টা নেই কিন্তু অসংখ্য নিউক্লিয়াস আছে, তার মানে এখানে কোনো সাইটোকাইনোসিস হয়নি, শুধুমাত্র ক্যারিওকাইনোসিস হয়ে গেছে। এতে যেমন সাইটোকাইনোসিস ক্যারিওকাইনোসিস হয়েছে, কিন্তু এতে দেখা যাচ্ছে শুধুমাত্র ক্যারিওকাইনোসিস হওয়ায় এক একটা হাইফিতে অসংখ্য নিউক্লিয়াস অর্থাৎ মাল্টি নিউক্লিয়েটেড হয়ে গেছে, ঠিক আছে। তাহলে কি লিখবো এটাকে আমরা? ক্যারিওকাইনোসিস, ক্যারিওকাইনোসিস, ঠিক আছে, অর্থাৎ মাল্টি নিউক্লিয়েটেড হাইফি, মাল্টি নিউক্লিয়েটেড হাইফি, ঠিক আছে। এই মাল্টি নিউক্লিয়েটেড হাইফি এদের, তাহলে আমরা একটা জিনিস বলেছি যে কোষের মধ্যে যদি সাইটোকাইনোসিস না হয়, শুধুমাত্র ক্যারিওকাইনোসিস হয়, তাহলে সেই ধরনের কোষগুলোকে আমরা কি বলতে পারি? কে অ্যান্সারটা করবে আমাকে? অ্যান্সারটা বলো আমাকে। ক্যারিওকাইনোসিস হবে কিন্তু কোনো রকম সাইটোকাইনোসিস হবে না। তাহলে এমন মাল্টি নিউক্লিয়েটেড বা বহু নিউক্লিয়াস যুক্ত কোষকে আমরা কি বলেছিলাম আগের সেশনটাতে? খুব ইম্পর্টেন্ট,
ভীষণ বোর্ড এক্সামের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। যারা অ্যান্সার করতে পারছো না তাদেরকে কিন্তু আবার গিয়ে পড়াশুনো করা দরকার, ঠিক আছে? কারণ আমি নিজেও এখনো পর্যন্ত, হাসির কারণ কি, সেক্ষেত্রে আমি একটা টার্ম বলছি, দেখো মনে পড়ে কিনা। সেটা হচ্ছে সিনোসাইড। বলেছিলাম কালকে এই টার্মটা, সিনোসাইড। মাল্টিনিউক্লিয়েটেড সেলগুলোকে বলা হয় সিনোসাইট, অর্থাৎ বহু নিউক্লিয়াস যুক্ত কোষকে বলা হয় সিনোসাইট। যেখানে শুধুমাত্র ক্যারিওকাইনেসিস হয়েছে, তার জন্য একটা কোষের মধ্যে একাধিক নিউক্লিয়াসের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি, কিন্তু কোনো রকম সাইটোকাইনেসিস বা সাইটোপ্লাজমের বিভাজন না হয়, কোনো ধরনের আলাদা আলাদা কোষ এরা গঠন করতে পারেনি। ঠিক আছে, এই পর্যন্ত। এটা কিন্তু আর রিপিট করব না, এটা যেন মাথায় থাকে। এবং ভিভিআই একটা কোয়েশ্চেন, সিনোসাইট এবং সিনোসাইটিয়াম কাকে বলে? সিনোসাইটিয়াম বলে উদ্ভিদ কোষকে এবং সিনোসাইট বলা হয় প্রাণী কোষকে। ক্লিয়ার? তাহলে এটা গেল। এইবার আরেকটা পাওয়া গেল, সেটা হচ্ছে কেউ কেউ সিনোসাইট যুক্ত হতে পারে, সিনোসাইট। সিনোসাইট যুক্ত কোষ, ঠিক আছে? তাহলে নেক্সট আমরা কিন্তু ওর নিউট্রিশনে যাব, কিন্তু বেসিক বৈশিষ্ট্যগুলো হচ্ছে আমাদের এই। এবার আমরা বিভিন্ন টাইপসের ছত্রাককে দেখব, দেখার পর তাদের আলাদা আলাদা কি বৈশিষ্ট্যকে তারা শেয়ার করছে, আলাদা আলাদা কি ফিচার্স তারা ক্যারি করছে, সেই জিনিসগুলো আমরা এবার জানার চেষ্টা করব। তাহলে এইবার আমরা চলে যাচ্ছি আমাদের নেক্সট পয়েন্ট, যে ছত্রাক কিভাবে তাদের পুষ্টিগুলোকে সম্পন্ন করে। স্ক্রিনশট নিয়ে নাও। বোর্ডটাকে যদি এটাকে ক্লিন না করি, ক্লিন হচ্ছে। মোড অফ নিউট্রিশন, মোড অফ নিউট্রিশন, অর্থাৎ বাংলাতে আমি যদি লিখি, ওটা হচ্ছে ছত্রাকের পুষ্টি পদ্ধতি। অর্থাৎ কিভাবে ছত্রাকরা তাদের খাদ্যকে বা পুষ্টিকে সম্পন্ন করে বা নিউট্রিশনটা কমপ্লিট করে। তা আমরা তিনটে পার্টে এদের টোটাল যত ধরনের পুষ্টি হয়, তিনটে পার্টে আমরা ভাগ করার চেষ্টা করেছি। একটা হচ্ছে স্যাপ্রোফাইট, স্যাপ্রোফাইট। নেক্সট আমরা যেটা পাবো সেটা হচ্ছে প্যারাসাইট, প্যারাসাইটিক। এবং লাস্টে যেটা পাবো সেটা হচ্ছে সিম্বায়োটিক, সিম্বায়োটিক। প্যারাসাইট যদি, স্যাপ্রোফাইট যদি আমি লিখি, সেটা হচ্ছে মৃতজীবী, পরজীবী এবং মিথজীবী। সবার জন্য লিখে দিলাম। এইবার আমরা তাহলে আমরা তিন ধরনের পুষ্টি পদ্ধতিটাকে দেখলাম। তিন ধরনের পুষ্টি পদ্ধতি কি? স্যাপ্রোফাইটিক মৃতজীবী, প্যারাসাইটিক পরজীবী, সিম্বায়োটিক মিথজীবী। সেক্ষেত্রে স্যাপ্রোফাইট বা মৃতজীবী টার্মটা শুনে খুব ইজিলি বোঝা যাচ্ছে যে এদের পুষ্টিটা কোনো মৃত বস্তু থেকে আরোহণ করবে, কালেক্ট করবে। ঠিক আছে? তার মানে যদি ওদের গ্রো অন ডেড অর্গানিক ম্যাটেরিয়াল, গ্রো অন ডেড অর্গানিক ম্যাটেরিয়াল বা ম্যাটার, ঠিক আছে, তাদেরকে আমরা বলবো মৃতজীবী। অর্থাৎ বাংলাতে যদি আমি বলি, বৃদ্ধি হবে, বৃদ্ধি যদি কোনো মৃত বস্তুর উপরে হয়, মৃত বস্তুর উপর হয় বা মৃত বস্তুর উপর জন্মায়। ঠিক আছে?
তুমি লিখতে পারো মৃত বস্তুর উপরেও জন্মায়, তার মানে ওই একই কথা উপর হয়। বৃদ্ধি যদি কোনো মৃত বস্তুর উপরে হয় বা মৃত বস্তুর উপরে জন্মায়, তখন তাদেরকে আমরা বলবো মৃতজীবী বা স্যাপ্রোফাইট। ঠিক আছে, এইবার হচ্ছে প্যারাসাইটিক। প্যারাসাইটিক আমরা জানি এটা বেশিরভাগ সময় আমাদের ডিজিজ তৈরি করে, ডিজিজ কন্ডিশন আমাদের খুবই হার্মফুল। ঠিক আছে, সেক্ষেত্রে ডিজিজ, তবুও এরা যখন ডিজিজ তৈরি করে এরা কিন্তু তার মানে গ্রো অন লিভিং অর্গানিজম, লিভিং অর্গানিজম। তার মানে আমি বাংলায় লিখি কোনো সজীব বস্তুর উপরে জন্মায়, কোনো সজীব বস্তুতে জন্মায়। ক্লিয়ার? তাহলে দুটো নিউট্রিশনের কনসেপ্ট ক্লিয়ার। দুটো নিউট্রিশন কি বললাম, একটা কোনো ডেড অর্গানিক ম্যাটেরিয়ালের উপরে যদি গ্রো করে, অর্থাৎ মৃত কোনো বস্তুর উপরে যদি গ্রো করে, তখন তাকে আমরা বলবো স্যাপ্রোফাইটিক বা মৃতজীবী। যদি সেই গ্রোটা কোনো লিভিং অর্গানিজমের উপরে হয়, সজীব বস্তুর উপরে যদি গ্রো করে বা বৃদ্ধি পায়, তখন তাকে আমরা বলবো প্যারাসাইটিক। মেনলি এরা আমাদের শরীরে ডিজিজ তৈরি করে। ঠিক আছে, নেক্সট হচ্ছে সিম্বায়োটিক। সিম্বায়োটিক অর্থাৎ মিথজীবী। মিথজীবীর সম্পর্ক হচ্ছে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। বন্ধুত্ব, আমি আগের দিন একটা মানে গত ক্লাসে আমি একটা সিম্বায়োটিক রিলেশনশিপের উদাহরণ দিয়েছিলাম, আজকে আবার নতুন করে দেব। সেক্ষেত্রে সিম্বায়োটিক রিলেশনশিপ অর্থাৎ মিথজীবী হচ্ছে ফ্রেন্ডশিপ। আমি একটা বলেছিলাম উদাহরণে যে কোনো ভাড়াটিয়াকে যদি তুমি ভাড়া দাও, তার মানে তাকে তুমি শেল্টার দিচ্ছ এবং তুমি তার কাছ থেকে বেনিফিটে কি পাচ্ছ, পয়সা। তাহলে একজন তোমাকে পয়সা দিচ্ছে, তুমি তাতে উপকৃত হচ্ছ এবং তুমি তাকে শেল্টার দিয়ে উপকার করছো। তাহলে এই যে রিলেশনশিপটা, সেটা হচ্ছে এক ধরনের সিম্বায়োটিক রিলেশনশিপ। সেক্ষেত্রে যদি আমাদের ফাঞ্জি এমন কোনো সহাবস্থানে থাকে, সহাবস্থানে মানে পাশাপাশি থাকছে, তুমি আমাকে খাবার দেবে, আমি তোমাকে তার বিনিময়ে বায়ু থেকে কোনো যে আয়নগুলোকে তুমি রিসিভ করতে পারো না, ধরতে পারো না, সেগুলো ধরে ধরে আমি তোমাকে দেব। ঠিক আছে, বায়ু থেকে হোক বা তোমার সয়েল থেকে হোক বা মাটি থেকে হোক, তুমি যেগুলো নিতে পারো না আমি সেগুলোকে তোমাকে দেব, তুমি তার বিনিময়ে যে খাবারগুলো বানাবে সেগুলো থেকে আমি একটু একটু দেবো। অনেক সময় আসে না, আছে তো না, আজকে আমি মাংসটা কিনে দিচ্ছি, তুই রান্না কর, আমাকে এক বাটি দিস, তাই না? এটা ঠিক এরকম যে যেখানে এমন ধরনের রিলেশনশিপ, যে রিলেশনশিপে আমরা দুজনেই উপকৃত হচ্ছি, বা ফাঞ্জি এবং যার সাথে সহাবস্থান করছে, পাশাপাশি থাকছে, মেনলি ওটা অ্যালগির সাথে থাকে, সেগুলো হচ্ছে ওরা দুজনেই উপকৃত হয়। তাই এই ধরনের পুষ্টি পদ্ধতিকে আমরা বলবো যে সিম্বায়োটিক পুষ্টি পদ্ধতি বা নিউট্রিশন। সেক্ষেত্রে লেখো, এই হচ্ছে যদি ধরো এই হচ্ছে আমাদের অ্যালগি, ঠিক আছে, বাংলায় লেখো শৈবাল। এর মধ্যে যদি ফাঞ্জিগুলো এরকম ভাবে অবস্থান করে, কারণ দেখেছি আমরা ফাঞ্জির বৈশিষ্ট্যতে ওরা মাইসেলিয়াম অর্থাৎ হাইফি যুক্ত, সেক্ষেত্রে এরকম হলো, তার মানে এরা হচ্ছে সব ফাঞ্জি অর্থাৎ ছত্রাক। সেক্ষেত্রে ওরা সয়েল থেকে, ওরা মাটি থেকে ওরা ফসফেট, তারপরে জল, এগুলোকে কালেক্ট করে ওরা ক্লোরোপ্লাস্টে পৌঁছে দিচ্ছে। অ্যালগির যে ক্লোরোপ্লাস্ট গুলো আছে তার মধ্যে ওরা পৌঁছে দিচ্ছে। তাহলে কি করছে, ফাঞ্জি বা ছত্রাক কি করছে, মাটি থেকে ফসফেট, জল এগুলোকে সংগ্রহ করে ওরা অ্যালগির যেখানে ক্লোরোপ্লাস্ট আছে সেখানে পৌঁছে দিচ্ছে, এবং সেই জল এবং ফসফেট আয়ন সবকিছু মিলেমিশে সেই অ্যালগি ফটোসিনথেটিক করছে, অর্থাৎ সালোক সংশ্লেষ করছে। সালোক সংশ্লেষ করে ও কি তৈরি করছে,
ও গ্লুকোজ তৈরি করছে, অর্থাৎ খাদ্য তৈরি করছে। ঠিক আছে, অর্থাৎ অ্যালগিতে কি তৈরি হচ্ছে? গ্লুকোজ। গ্লুকোজ, এই গ্লুকোজ অর্থাৎ এই ফুডটা কিছুটা ও এই ছত্রাককে আবার ফেরত পাঠাচ্ছে, না ভাই তুইও কিছু খা। তাহলে সিম্বায়োটিক রিলেশনশিপ বোঝা গেছে? ডাউট আছে কোনো? তাহলে বোর্ড ক্লিন করব। নেক্সট তাহলে আমরা মাইকোরাইজাকে পড়ব। বোর্ড তাহলে ক্লিন করলাম। সেক্ষেত্রে আমরা আরেকটু একটা ইনফরমেশন আমরা একটু লিখে নিই, ইনফরমেশনটা খুব ইম্পর্টেন্ট। অ্যালগি আর ফাঞ্জির এরকম পাশাপাশি সহাবস্থান অর্থাৎ সিম্বায়োটিক রিলেশনশিপ যেটা আমরা অ্যালগি আর ফাঞ্জির মধ্যে দেখলাম, এদের মেনলি আমরা দেখো তোমার চোখ যদি জানলা দিয়ে বাইরে যায়, যদি সুপারি গাছ একটা দেখতে পাও, দেখবে তার উপরে সাদা সাদা হয়ে রয়েছে, গাছটার উপরে সাদা 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 মতো হয়ে রয়েছে, এরকম গাছটার উপরে এরকম সাদা 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 হয়ে রয়েছে, খেয়াল করেছো প্রত্যেকে? সেক্ষেত্রে এখানে অ্যালগি আর ফাঞ্জি সহাবস্থান করছে। ঠিক আছে, তা এই অ্যালগি এবং ফাঞ্জির সহাবস্থানকে বলা হয় লাইকেন। ঠিক আছে, কি বলা হয়? লাইকেন। এই যে লাইকেন, এই লাইকেনকে আমাদের নিটে খুব কোয়েশ্চেনটা আসে, বা আমাদের বোর্ডেও আসে, বোর্ডে শুধু নিট বলে কথা নয়, বোর্ড এক্সামেও খুব ইম্পর্টেন্ট। লাইকেনকে বলা হয় বায়ো ইন্ডিকেটর। বায়ো ইন্ডিকেটর, বায়ো মানে পরিবেশের একটা ন্যাচারাল ইন্ডিকেটর। যদি তোমার পরিবেশ SO2 অর্থাৎ সালফার ডাইঅক্সাইড দূষিত হয়, তাহলে তোমার পরিবেশে এই ধরনের লাইকেন জন্মাতে দেখবে না। বেশি বেশি বিশেষ করে এটা যেখানে অগ্নুৎপাত হয়, ঠিক আছে, ভলক্যানো, সেই সব জায়গাতে আমাদের এই লাইকেনকে জন্মাতে আমরা সেরকমভাবে দেখি না। কারণ কি, যেখানে ভলক্যানো চলছে বা যেখানে আমার অগ্নুৎপাত হচ্ছে, সেই সব জায়গাতে কিন্তু বাতাসে প্রচুর পরিমাণে সালফার ডাইঅক্সাইড দূষিত একটা এনভায়রনমেন্ট তৈরি হয়। সেই সালফার ডাইঅক্সাইড অর্থাৎ SO2 যদি পরিবেশে অতিরিক্ত থাকে, তাহলে যেহেতু আমার লাইকেন জন্মাচ্ছে না এবং এটা একটা ন্যাচারাল ইন্ডিকেশন, তার জন্য লাইকেনকে বলা হয় বায়ো ইন্ডিকেটর। কি ইন্ডিকেট করতে পারে? পরিবেশে SO2 আছে কি নেই, এর প্রেজেন্ট আছে নাকি নেই, এটা ইন্ডিকেট করতে পারে। এটা ভিভিআই একটা কোয়েশ্চেন, ভিভিআই একটা কোয়েশ্চেন। লাইকেন বায়ো ইন্ডিকেটর কি ইন্ডিকেট করতে পারে? সালফার ডাইঅক্সাইড পরিবেশে আছে কিনা সেটা ইন্ডিকেট করতে পারে। সেক্ষেত্রে কোয়েশ্চেন এটাও আসে যে লাইকেনে কার কার সহাবস্থান অর্থাৎ অ্যালগি এবং ফাঞ্জির একটা সিম্বায়োটিক রিলেশনশিপে লাইকেন তৈরি হচ্ছে। বাস এইটুখানি। এইবার আমরা জানবো হচ্ছে মাইকোরাইজা। মাইকোরাইজা যেটা জানবো সেটা অলরেডি আমরা জেনে ফেলেছি, শুধু এই সিম্বায়োটিক রিলেশনশিপের উপরেই আর একটা জিনিস এটা লিখে নিয়েছি, তো ইনফরমেশনটুকু আমি কিন্তু বোর্ড ক্লিন করে দিলাম। সেক্ষেত্রে আমরা এবার জানছি যে মাইকোরাইজা, মাইকোরাইজা, ভিভিআই, মাইকোরাইজা। মাইকোরাইজা এই হচ্ছে আমার প্ল্যান্ট,
ঠিক আছে, এই হচ্ছে প্ল্যান্টের মূল। এই মূলে অবস্থান করছে হচ্ছে ছত্রাক। তার মানে মাইকোরাইজাকে যদি আমি বলি, এটা প্ল্যান্ট প্লাস ফাঞ্জি সহস্থান, উদ্ভিদ আর ছত্রাকের সহাবস্থান। ক্লিয়ার? এর কাজ কি? সিম্বায়োটিক রিলেশনশিপ। তার মানে ওই একই, আমার সয়েল বা মাটি থেকে যা আছে ফসফেটকে দেবে, জলকে দেবে, দিয়ে ও পাতায় পৌঁছে দেবে। পাতা তো এখানে ক্লোরোপ্লাস্ট আছেই, ঠিক আছে, ক্লোরোপ্লাস্ট গুলো আছে, এগুলো পাতা আঁকলাম। এখানে তাহলে কি তৈরি হবে? গ্লুকোজ তৈরি হবে। এই গ্লুকোজ ও কিছুটা আবার খাদ্যের জন্য ফাঞ্জিকে পাঠাবে। হয়ে গেল রিলেশনশিপ। মাটি থেকে আমি জল আর ফসফেটকে ধরতে পারছি না, তাই এই প্ল্যান্টের মূলে, একটা প্ল্যান্ট রুট, এটা যদি একটু লিখি, প্ল্যান্ট রুট, রুট অর্থাৎ উদ্ভিদের মূলে, মূলে অর্থাৎ ছত্রাক সহাবস্থান করবে, যেখানে আমার মাটি থেকে ফসফেট এবং জলকে বাহিত করবে হচ্ছে পাতায়। পাতায় ক্লোরোপ্লাস্ট আছে, ক্লোরোপ্লাস্ট গ্লুকোজ অর্থাৎ ফটোসিনথেটিক করে গ্লুকোজ তৈরি করবে। সেই গ্লুকোজ অর্থাৎ খাদ্যের কিছুটা অংশ ভাগ দেবে হচ্ছে ফাঞ্জিকে। এটা এক ধরনের সিম্বায়োটিক রিলেশনশিপ। তাহলে আমরা দু ধরনের সিম্বায়োটিক, আর একটা রিপিট করব, মানে মাইক্রোরাইজারটা একবার রিপিট করব। আচ্ছা 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 আচ্ছা, ওকে 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 ওকে। সেক্ষেত্রে আমরা ও আরেকবার রিপিট করতে বলছে, মাইকোরাইজা যেখানে প্ল্যান্ট রুট অর্থাৎ উদ্ভিদের মূলের সাথে ছত্রাকের সহাবস্থান অর্থাৎ সিম্বায়োটিক রিলেশনশিপ। সেক্ষেত্রে রিলেশনশিপ কি? এই হচ্ছে আমাদের উদ্ভিদ, এই হচ্ছে উদ্ভিদের মূল, ঠিক আছে, এই হচ্ছে, আমি যদি উদ্ভিদের মূলটাকে এই লাল কালি দিয়ে দেখাই, এই হচ্ছে আমাদের মূল, ঠিক আছে। এই মূলে এই যে কালো কালি যেগুলো আঁকলাম, এই যে এইগুলো, এই ছত্রাকগুলো, ফাঞ্জিগুলো অবস্থান করছে মূলের সাথে অ্যাটাচমেন্টে। এই যে মূলের সাথে অ্যাটাচমেন্টে অবস্থান করছে, এবার ও তো মূলে গিয়ে বসবাস শুরু করেছে, প্ল্যান্টের উদ্ভিদের মূলে। যখন উদ্ভিদের মূলে বসবাস শুরু করলো, তখন উদ্ভিদের একটাই দাবি, তুমি আমি যেহেতু মাটি থেকে ফসফেট, জল এগুলো এরকম করে সরাসরি আমি ভালো অ্যাবজর্ব করতে পারি না, তো সেক্ষেত্রে তোমার কাজ হচ্ছে এগুলোকে আরো বেশি বেশি ধরো পাশে এখানে রয়েছে, এখানে ফসফেট আয়ন, এখানে জলকণা, ফসফেট 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 ফসফেট, এখানে ফসফেট, এখানে ফসফেট, সেক্ষেত্রে হাইফি মাইসেলিয়াম গুলো তাদের দিকে বাড়িয়ে দিয়ে সেগুলোকে কালেক্ট করা, মানে বেশি গাছ পারে কিন্তু বেশি মাত্রায় সেগুলোকে কালেক্ট করব। কালেক্ট করে ওর কাজ হচ্ছে কালেক্ট করে শুধু জাইলেম বা ফ্লেম যেটা বয়ে নিয়ে যাবে সেখানে দিয়ে দেওয়া। সেক্ষেত্রে বেশি কনসেপ্ট আমাদের, আমি শর্টকাটে যদি বলি, যে মাটির মধ্যে যে ফসফেট এবং জলগুলো আছে বেশি কালেক্ট করে সেগুলোকে আমার মূল উদ্দেশ্য হচ্ছে পাতায় পৌঁছে দাও। আমি যখন এত কষ্ট করে, ফাঞ্জি যখন বলছে আমি যখন এত কষ্ট করে ফসফেট এবং জলকে তোমার পাতায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করলাম, তাহলে আমি বিনিময়ে কি পাবো? তখন ও বলছে আমি যে খাবার তৈরি করব তুই কিছুটা আমার থেকে নিয়ে নিস। তখন সেই খাবার ও আবার এই ফাঞ্জি বা ছত্রাকে ফেরত দিল। তাহলে এই এমন এক ধরনের রিলেশনশিপ যেখানে দুজনেই উপকৃত হলো। তাই মাইকোরাইজাও এক ধরনের সিম্বায়োটিক রিলেশনশিপ বা মিথজীবী পুষ্টি পদ্ধতি। তাহলে আমরা এখনো পর্যন্ত দু ধরনের আমাদের পুষ্টি পদ্ধতি, মানে মিথজীবীর আন্ডারে দু ধরনের এক্সাম্পল পড়লাম। এক হচ্ছে লাইকেন দিয়ে পড়লাম, আর একটা মাইকোরাইজা দিয়ে পড়লাম। লাইকেন দিয়ে কি বললাম? অ্যালগি আর ফাঞ্জি সহাবস্থান করছে, পাশাপাশি অবস্থান করছে। মাইকোরাইজাতে কি বললাম? যেখানে উদ্ভিদের মূল ও ছত্রাক সহাবস্থান করছে। এই যে কনসেপ্টটা, এই কনসেপ্টটা দিয়েই কিন্তু কোয়েশ্চেনগুলো আসে। এখানে এখনো কি ডাউট আছে? মন্ডলকে কি আর রিপিট করতে হবে? আচ্ছা,
তাহলে এটা লিখে নাও, বা বলো বলো, কিছু ডাউট? আচ্ছা ঠিক আছে, এবার স্ক্রিনশটে নিয়ে এটা করো। এবার আমরা প্রতিটা জিনিস ব্যাখ্যা করতে চলেছি, প্রতিটা ফাঞ্জিকে আমরা এবার ব্যাখ্যা করব। ছটা বাজে। ছত্রাককে আমরা মোটামুটি চারটে টাইপসে লিখব। সেটা হচ্ছে ফাইকোমাইসিটিস, ফাইকোমাইসিটিস। ঠিক আছে, বাংলায় লিখে নাও, ফাইকোমাইসিটিস। নেক্সট হচ্ছে অ্যাসকোমাইসিটিস, মাইসিটিস। নেক্সট হচ্ছে বেসিডিওমাইসিটিস, বেসিডিওমাইসিটিস। নেক্সট যেটা আমরা পড়ব সেটা হচ্ছে ডিউটেরোমাইসিটিস, ডিউটেরোমাইসিটিস। টেরো, নামগুলোই এত কঠিন কঠিন। ঠিক আছে, তো নাম মনে রাখার আমাদের কাছে তেমন কোনো ট্রিক্স নেই আপাতত। ফাইকোমাইসিটিস, অ্যাসকোমাইসিটিস, বেসিডিওমাইসিটিস আর ডিউটেরোমাইসিটিস, ব্যাস। এছাড়া আর কোনো আপাতত মনে রাখার আমার কাছে কোনো ট্রিক্স নেই। তোমাদের কাছে যদি ট্রিক্স থাকে তাহলে কমেন্ট সেকশনে জানাতে পারো। ঠিক আছে, নেক্সট পিএবিডি। এই পিএবিডি কি? কিংডম ফাঞ্জি টাইপস, বা রাজ্য ছত্রাকের কতগুলো প্রকার। সেক্ষেত্রে আমরা কি জানলাম? ফাইকোমাইসিটিস, অ্যাসকোমাইসিটিস, বেসিডিওমাইসিটিস অ্যান্ড ডিউটেরোমাইসিটিস। এইবার আমরা এক একটা করে পার্ট ব্যাখ্যা করব। প্রথমে ফাইকোমাইসিটিস জানবো, তারপর অ্যাসকো, তারপরে বেসিডিও, তারপরে ডিউটেরো। তারপরে প্রথমে তাহলে শুরু করছি ফাইকোমাইসিটিসকে দিয়ে। ফাইকোমাইসিটিসকে যখন শুরু করছি তখন ফাইকোমাইসিটিসের আরেক নাম আমরা প্রথমে জেনে নিই, জাইগোমাইসিটিস। জাইগোমাইসিটিস বেশি না, মাত্র 1000 স্পিসিস অর্থাৎ প্রজাতি এর অন্তর্ভুক্ত। মাত্র 1000 মতো প্রজাতি আমরা ফাইকোমাইসিটিস বা জাইগোমাইসিটিস এর আন্ডারে পেয়ে থাকি। বোঝাতে পেরেছি? অসুবিধা আছে এই লাইন দুটো বুঝতে? বল কোনটা আবার রিপিট। বলো প্রথমেরটা কোনটা বলবো, এই ফাইকোমাইসিটিস সম্পর্কে? আচ্ছা, আচ্ছা, তাহলে আমরা মন্ডলকে আরেকবার রিপিট করছি। কি বললাম? বললাম যে আমরা এই চারটে ফাঞ্জি টাইপসের মধ্যে আমরা আজ প্রথম যেটা আলোচনা করতে চলেছি সেই টাইপসটার নাম হচ্ছে ফাইকোমাইসিটিস। ফাইকোমাইসিটিসের আর একটা নেম বা অ্যানাদার নেম কি? জাইগোমাইসিটিস। জাইগোমাইসিটিস বা ফাইকোমাইসিটিসের আন্ডারে বেশি না, মাত্র 1000
স্পিসিসকে এখনো পর্যন্ত খুঁজে পাওয়া গেছে। মাত্র 1000খানা প্রজাতি শুধুমাত্র ফাইকোমাইসিটিসের আন্ডারে পড়ে। তাছাড়াও এদের আর একটা বৈশিষ্ট্য হচ্ছে এরা সবাই অ্যাকোয়াটিক অর্থাৎ জলজ, অ্যাকোয়াটিক বা জলজ। ঠিক আছে, তাছাড়া এরা স্যাঁতসেঁতে স্থান মানে ড্যাম্প এরিয়াতেও জন্মাতে পছন্দ করে। ড্যাম্প এরিয়া, অ্যাকোয়াটিক জলজ মানে সেটা যে সবসময় পুকুর টুকুর হবে এরকম না, ড্যাম এরিয়া, ভিজে বা স্যাঁতস্যাঁতে জায়গাতে আমরা এই ছত্রাককে বিশেষ করে ফাইকোমাইসিটিসের প্রজাতিগুলোকে পেয়ে থাকি। এরপর যে বিশেষ একটা বৈশিষ্ট্যযুক্ত সেটা হচ্ছে এরা আসেপ্টাল হাইফি, বর্তমান আসেপ্টাল হাইফি। আসেপ্টাল হাইফি, আসেপ্টাল অবিভক্ত হাইফি, অবিভক্ত হাইফি। অবিভক্ত হাইফিটা কেমন আবার সেই মনে করো, আবার রিপিট করব না। অবিভক্ত মানে এই হচ্ছে আমার হাইফি, এই হাইফিগুলো সব একাধিক নিউক্লিয়াস যুক্ত হলেই আমরা তাকে বলবো অবিভক্ত হাইফি বা আসেপ্টাল হাইফি। তাই তো? ডাউট আছে বুঝতে? ডাউট নেই তো? তাহলে আমরা ফাইকোমাইসিটিসের কি কি ফিচার্স মেইনলি পেলাম? আমরা পেলাম এরা অ্যাকোয়াটিক বা ড্যাম এরিয়াতে জন্মায়। তাছাড়া এদের বেশিরভাগ হচ্ছে সব হাইফি, আসেপ্টাল হাইফি বা অবিভক্ত হাইফি, এবং এদের এই যে কোষগুলো তার মানে একাধিক নিউক্লিয়াস যুক্ত কোষ। কোনো আমার সাইটোকাইনোসিস হয়নি, শুধুমাত্র আমার ক্যারিওকাইনোসিস হয়েছে। তাহলে ক্যারিওকাইনোসিস হয়েছে, সাইটোকাইনিস হয়নি, মাল্টি নিউক্লিয়েটেড হাইফিগুলোকে আমরা তাহলে কি বলছিলাম? কি বলছিলাম? কি বলছিলাম? কে বলবে আমাকে? একাধিক নিউক্লিয়াস যুক্ত কোষগুলোকে আমরা কি বলছিলাম? সিনোসাইট। ঠিক বলেছে হালদার? মন্ডল কি ঠিক বলেছে? ও তো ভুল বললো, ঠিক করে বলো। এই যে সোহান বলো, একাধিক নিউক্লিয়াস যুক্ত কোষগুলোকে কি বলা হয়েছে? সত্যি? ঠিক? ওয়াও, ভেরি গুড। তাহলে এই ফাইকোমাইসিটিসের আন্ডারে যে ফিচার্স গুলো আমি লিখলাম এগুলো কি প্রতিটার সব কনসেপ্ট ক্লিয়ার হলো? এবার আমরা দেখব এর মধ্যে যে রেণুগুলো তৈরি হবে। ঠিক আছে, আমি যখন এটা পড়াচ্ছি তাহলে আমি এগুলোকে সব মুছে দিই, তাহলে আমার একটা করে বোঝাতে সুবিধা হবে। তাহলে এইবার আমরা দুটো কথা দেখলাম, এই দুটো বৈশিষ্ট্য এর সাথে অ্যাড হলো। এরা হচ্ছে সিনোসাইটিক, তাই তো? সিনোসাইটিক বা সিনোসাইট কোষযুক্ত। এইবার আমরা দেখব এদের রিপ্রোডাকশন সিস্টেমটা কেমন হবে। রিপ্রোডাকশন অর্থাৎ জনন, রিপ্রোডাকশন বা জনন, এরা কিভাবে এদের বংশ বিস্তার করবে, কিভাবে এরা এদের সন্তানকে তৈরি করবে? সেক্ষেত্রে এরা এদের সন্তানকে তৈরি করার জন্য দুটো পদ্ধতিকে অবলম্বন করবে। এদের মনের মতো পদ্ধতি হচ্ছে আসেক্সুয়াল পদ্ধতি, ঠিক আছে, বা অযৌন জনন, অযৌন জনন। এবং ওদের মনের সাথে খুব একটা যায় না, সেটা হচ্ছে সেক্সুয়াল পদ্ধতি। ওরা বাধ্য হয়ে যৌন জনন করে, নয়তো ওরা অযৌন জননেই বেশি কমফোর্টেবল। ঠিক আছে, এটা সিম্পল বিষয়, একদম সেই হাত পা কেটে যাবে, পড়ে যাবে, এখান থেকে সন্তান তৈরি হবে, এর থেকে ইজি আর কিছু আছে? যৌন জনন তো সব থেকে বেশি কঠিন। তা কঠিন, হ্যাঁ বলো বলো
কি বলো সেক্ষেত্রে কি ভুল আছে? বলছে ওর টেক্সটে ভুল আছে। টেক্সট বানান, ও আচ্ছা আচ্ছা, আর ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ এবার ঠিক আছে। আচ্ছা ঠিক, বানানটা ভুল আছে। এইবার দেখা যাচ্ছে এই রেণুগুলো, এই রেণুগুলো আমাদের ও প্রথমে আমি বলে নিই, আর একটু ডিটেলসে না বললে আবার ডাইরেক্ট রেণু বললে বোঝা যাচ্ছে না। সেটা হচ্ছে আসেক্সুয়াল এবং সেক্সুয়ালের মধ্যে পার্থক্যটা কি হচ্ছে। আমি কি বললাম, যখন ফেভারেবল কন্ডিশন, যখন প্রতিকূল পরিস্থিতি, প্রতিকূল না সরি অনুকূল, ফেভারেবল কন্ডিশন, তখনও আসেক্সুয়াল পদ্ধতিটাকে মেনে বেছে নেবে তার রিপ্রোডাকশন বা জননের জন্য। যখন পরিস্থিতিটা একটুও ভালো না, ওর মনের মতো না, তখন বাধ্য হয়ে ও করবে সেক্সুয়াল রিপ্রোডাকশন। সেক্ষেত্রে ও প্রথমে রেণু তৈরি করবে। রেণু কি করে তৈরি করবে? রেণু তৈরি করার জন্য দেখি, এক মিনিট এক মিনিট এক মিনিট, ও যখন রেণু তৈরি করবে, প্রথমে রেণুগুলো একটা থলির মধ্যে আনবে। যে থলির মধ্যে আনবে সেই থলিকে আমরা বলবো স্পোরাঞ্জিয়াম। স্পোরাঞ্জিয়াম বা যাকে বলা হয় রেণুস্থলী, বাংলায় বলে রেণুস্থলী, কিন্তু আমার মতে স্পোরাঞ্জিয়ামকে স্পোরাঞ্জিয়াম হিসেবে জানাটাই ভালো। সেক্ষেত্রে এই স্পোরাঞ্জিয়ামের মধ্যে প্রথমেই ও তৈরি হবে মাইটোসিস। কি তৈরি করবে? ও তার মধ্যে কিন্তু আবার এরকম নিউক্লিয়াস গুলো আছে, এগুলোর সাথে স্পোরাঞ্জিয়ামের রেণুগুলোকে গুলিয়ে ফেলো না। সেক্ষেত্রে মাইটোসিস হবে, কারণ অলরেডি ও এন হয়ে বসেছিল, আমরা দেখেছিলাম এর মধ্যে অলরেডি এন আছে, তাহলে অলরেডি এন আছে এবং এখান থেকে যখন আবার রেণু তৈরি হচ্ছে তখন সেগুলো এন, তার জন্য আলাদা করে মিওসিস কমপ্লিট করে এন তৈরি করার দরকার হচ্ছে না, শুধু মাইটোসিস করে ও যা জেনেটিক ম্যাটেরিয়াল আছে সেটাকেই কপি করে দিচ্ছে। কপি করে দিল, কপি করার পর সেটা কোনো একটা কমফোর্টেবল জায়গায় পড়লো, তোর এখানে পড়লো, এই মাটিটাতে পড়লো, পড়ে ও আবার এরকম হাইফা, হাইফি, মাইসেলিয়াম সব তৈরি করতে থাকলো। এটা একটা সিম্পল প্রসিডিওর, আসেক্সুয়াল পদ্ধতি বা অযৌন জনন। কেমন হলো যে ও স্পোরাঞ্জিয়াম অর্থাৎ রেণুথলির মধ্যে রেণু তৈরি করলো, রেণুগুলোকে একটা যখন কমফোর্টেবল জায়গা দেখলো বা বাতাসে, মেনলি কিন্তু এগুলো যখন ছিঁড়ে যায়, এই পর্দাগুলো যখন ছিঁড়ে রেণুগুলো বেরিয়ে যায় তখন কিন্তু এগুলো বাতাসের মধ্যে ঘোরে, ঠিক আছে, অর্থাৎ বাতাসের মধ্যে ছত্রাকের রেণুও ঘুরে বেড়ায়, আমরা সেটা দেখতে পাই না। সেক্ষেত্রে এই রেণুগুলো যখন ঘুরলো, কমফোর্টেবল একটা জায়গায় ধপাত করে পড়লো, ধপাত করে পড়ে সেখান থেকে আবার ছত্রাককে গঠন করতে শুরু করলো। খুব ইজি পদ্ধতি, খুব সহজ পদ্ধতি, যেটা অযৌন জনন পদ্ধতি। এবং এরকম সিম্পল পদ্ধতি বা সহজে খেটে যদি আমি সন্তান তৈরি করতে পারি, তাহলে আমি কেন জটিল প্রসিডিওরের মধ্যে যাব? ঠিক আছে, তাই সহজ জিনিস সবাই পছন্দ করে, এটা হচ্ছে আসল কথা, সহজ জিনিস সবার পছন্দ। এখন যদি বলি না পড়ে এমবিবিএস ক্লিয়ার, না পড়ে একদম বোর্ড এক্সামে টপ, তাহলে সবাই সে রাস্তায় দৌড়াবে, কেউ পড়াশুনো করে টপ হতে কেউ আর তখন চাইবে, বুঝলা? সেক্ষেত্রে এটা হচ্ছে আমার আসেক্সুয়াল বা অযৌন জনন পদ্ধতি। এইবার এটা তো মিটে গেল, এটা বুঝতে কোনো অসুবিধা নেই তো, অযৌন জনন পদ্ধতি। এইবার আমরা যাব হচ্ছে যৌন পদ্ধতি। যৌন পদ্ধতিটা অর্থাৎ যৌন জনন রিপ্রোডাকশন, সেক্সুয়াল রিপ্রোডাকশনটা একটু আলাদা এবং এটা বেশ খটোমটো, ও করতে খুব একটা পছন্দ করে না, কিন্তু বাধ্য হয়ে, না করলে নয়, না করলে আমার সন্তান তৈরি হবে না এখন, তাই করা। কেমন করে? যখন আনফেভারেবল বা প্রতিকূল পরিস্থিতি, এগুলো কিন্তু মাথায় রাখতে হবে। প্রতিকূলে জনন, যৌন জনন এবং অনুকূলে
হচ্ছে অযৌন জনন। ইংলিশে লিখে নাও, ফেভারেবল কন্ডিশন, আনফেভারেবল কন্ডিশন। ঠিক আছে, নেক্সট হচ্ছে তাহলে কি, এবার আমি যৌন জননের পদ্ধতিটা বোঝাচ্ছি। তাহলে জনন, যৌন অযৌন জনন আমার কমপ্লিট হলো। এইবার আমার এমন একটা পরিবেশ এসছে যেখানে আমার মোটেই ভালো লাগার জায়গা না। তখন দেখা যাচ্ছে দুটো হাইফি এরকম পাশাপাশি অবস্থান করছে। ভালো করে বুঝে নেবে, একটা টাইপসের সমস্ত কিছু যদি ভালো করে বুঝে নিতে পারো তাহলে বাদ বাকি যে টাইপসগুলো আছে সহজে বুঝতে পারবে, কারণ ধরন প্রায় একই, 19 আর 20 এরকম। সেক্ষেত্রে আলাদা আলাদা হাইফি এই যে গেল, তারা সবাই সিনোসাইটিক হয়ে গেল। সেক্ষেত্রে এই যে সিনোসাইটিক, তার মানে আমি একটু আগেই লিখলাম এরা কিন্তু সবাই এন, এদের সব এই যে নিউক্লিয়াস অবস্থান করছে এর মধ্যে এরা কিন্তু সব এন। এবার এই এন যুক্ত অবস্থাতে এর নেক্সট স্টেপ, এরা যদি ফার্স্ট স্টেপ হয় তাহলে 2 নম্বর স্টেপটা আমি বোঝাচ্ছি। এটা হচ্ছে ফার্স্ট স্টেপ এবং সেকেন্ড স্টেপ। আলাদা আলাদা হাইফি মানে একটা বডির মধ্যেই তখন আর হচ্ছে না, ও আলাদা একটা হাইফির সঙ্গ নিচ্ছে, তখন ওরা যৌন জনন মানেই সেখানে একা কিছু করতে পারে না, সেখানে কিসিং পদ্ধতি হচ্ছে, এটা কিসিং পদ্ধতি। ওর ঠোঁটটাকে করে এরকম বানিয়ে দিচ্ছ, বুঝলা, এরকম তেমন কিসিং পদ্ধতিতে ও ঠোঁট দুটো বানিয়ে দিচ্ছে। বুঝতে পেরেছ? কি যে বুঝছে ঘুমিয়ে ঘুমিয়ে, তা উপরালা জানি আর ওরা জানে। বুঝতে পারছো বনশ্রী? আচ্ছা, সেক্ষেত্রে এই যে নিউক্লিয়াস, অলরেডি তো নিউক্লিয়াস গুলো ছিল এর মধ্যে, এবার যখন ওরা ওদের সাইটোপ্লাজমটাকে, ওদের ভেতরে যে সাইটোপ্লাজম আছে সেটাকে যখন এগিয়ে দিল, তখন সাইটোপ্লাজম গুলো এরকম বাইরে বেরিয়ে এসে এক জায়গায় জড়ো হয়ে এদের মধ্যে যে নিউক্লিয়াস সেগুলো সব এর মধ্যে চলে আসলো। মানে আমি যদি বলি এই পদ্ধতিটাকে আমরা বলবো প্লাজমোগ্যামি। প্লাজমোগ্যামি, গ্যামি কথার অর্থ হচ্ছে ম্যারেজ, গ্যামি কথার অর্থ হচ্ছে টুগেদার। ঠিক আছে, মানে একসাথে থাকা বা একসাথে হয়ে যাওয়া, একসাথে হয়ে যাওয়া। ম্যারেজে কি হয়, আমরা দুটো মানুষ এক জায়গায় হয়ে যাই, তাই তো। টুগেদার মানেও একসাথে থাকা। সেক্ষেত্রে প্লাজমো অর্থাৎ হচ্ছে প্লাজমা, প্লাজমা অর্থাৎ হাইফির মধ্যে যে প্লাজমা গুলো আছে, যে সাইটোপ্লাজম গুলো আছে, সেগুলো যখন এক জায়গায় জড়ো হয়ে যায় তখন, বা ফিউজ অর্থাৎ আমি যদি লিখি ফিউশন অফ প্লাজমা, তাকে আমরা বলবো প্লাজমোগ্যামি। বাংলাতে লিখে নাও যে যেখানে প্লাজমা মিলিত হয়, মিলিত হয়। বুঝতে পেরেছি? যেখানে প্লাজমা মিলিত হবে কি করে, এই যে দুজন দুজনের ঠোঁটটা এগিয়ে দিল, তাহলে এর ঠোঁটে থুতু মুতু গুতু যা আছে, খাবার দাবারও যদি কিছু থাকে সেগুলো ওর মুখে চলে গেল, ওর মুখের তো আমার মুখে এসে একাকার হয়ে ঠোঁটের মাঝখানে লেগে গেল। ঠিক আছে, তাই তো হলো। সেক্ষেত্রে এরও অবস্থা তাই, এরও অবস্থা তাই। কি হলো, এও ওর প্লাজমাটাকে বাইরে কিছুটা এগিয়ে দিল, এও কিছুটা এগিয়ে দিল, এর মধ্যেই তো এন সংখ্যা অর্থাৎ হ্যাপ্লয়েড সংখ্যা নিউক্লিয়াসগুলো অবস্থান করছে, সেগুলো বাইরে বেরিয়ে যখন এরকম একটা স্ট্রাকচার তৈরি করছে তখন তাকে আমরা বলছি প্লাজমোগ্যামি। প্লাজমোগ্যামির কথা হচ্ছে যেখানে প্লাজমা মিলিত হচ্ছে। কার প্লাজমা? এই হাইফিগুলোর প্লাজমা মিলিত হচ্ছে। ক্লিয়ার প্লাজমোগ্যামি সম্পর্কে কথাটা? ডাউট থাকলে বলতে হবে। আচ্ছা, এইবার এই প্লাজমোগ্যামি ফিউশন অফ প্লাজমা, বা তুমি কিন্তু এখানে সাইটোপ্লাজমও লিখতে পারো, তার মানেই হচ্ছে একই, প্লাজম, প্লাজমা লিখতে পারো বা সাইটোপ্লাজম, তার মানেই একই। এবার এই যে এন সংখ্যক, এবার এখানে যে প্লাজমোগ্যামি হলো, প্লাজমোগ্যামি যখন হলো তার মানে এখানে যে নিউক্লিয়াস, অসংখ্য এন সংখ্যক নিউক্লিয়াস, এর মধ্যে আমি দুটো নিলাম, এটাও একটা এন, এটাও একটা এন। ঠিক আছে, এরা কিন্তু এখনো মিলিত হয়নি, মিলিত কে হলো, শুধু প্লাজমা অর্থাৎ সাইটোপ্লাজম শুধু এক জায়গায় হলো,
কিন্তু ওর মধ্যে যে নিউক্লিয়াস আছে হ্যাপ্লয়েড সংখ্যক তারা কিন্তু এখনো মিলিত হয়নি, শুধুমাত্র প্লাজমোগ্যামি হয়েছে। অর্থাৎ কেমন হলো, এন প্লাস এন সংখ্যক স্টেটে একটা থাকলো, একে বলা হয় ডাই ক্যারি অন। ডাই মানে হচ্ছে দুটো, আর ক্যারি অন মানে হচ্ছে নিউক্লিয়াসে এরকম অবস্থাকে আমরা বলবো ডাই ক্যারি অন, যেখানে শুধুমাত্র, হ্যাঁ ডাইক্যারিওট বা ডাইক্যারিয়নটা আবার বলবো, তাই তো? আচ্ছা, ও ডাইক্যারিয়নের স্পেলিংটা, আচ্ছা আমার এখানে বাংলা লেখা আছে, বাংলা এনসিইআরটিতে, আমি ইংলিশটা দেখে আমি বলছি। ডাইক্যারিয়ন কোথায় লেখা? ডাইক্যারিয়ন এখানে লেখা নেই, তবুও এটা হচ্ছে DICKARYON, ডাইক্যারিয়ন। আর যদি ডাইক্যারিওটিক তাহলে TIC হবে, ঠিক আছে? ডাইক্যারিয়ন বা ডাইক্যারিওটিক, ঠিক আছে? এখানে ইংলিশ, আমি যেহেতু বাংলা বইটা আমার কাছে রয়েছে, তো সেক্ষেত্রে আমি স্পেলিংটা আমার মনে হয় চেক করে নেওয়া উচিত, ঠিক আছে? ওকে, তার মানে তাহলে এটা কি আরেকবার বোঝাবো, হালদারের জন্য এটা আরেকবার বোঝাবো। আচ্ছা, কি বললো এখানে, এই যে হাইফার মধ্যে যে সাইটোপ্লাজম গুলো, সেগুলো আমার ও এরকম বাইরে বের করে দিল, ঠিক আছে? বাইরে বের করে দিল, এও ওর প্লাজমাটাকে বাইরে বের করে দিল, কিন্তু ওর প্লাজমার মধ্যে অসংখ্য নিউক্লিয়াস আছে এবং সবাই সেগুলো হ্যাপ্লয়েড টাইপের, এন সংখ্যক। তাহলে এর মধ্যে অসংখ্য এন সংখ্যক হ্যাপ্লয়েড মিশ্রিত প্লাজমোগ্যামি তৈরি হয়েছে, ঠিক আছে? প্লাজমোগ্যামি তার মানে যেখানে দুটি হাইপার সাইটোপ্লাজমটা জাস্ট মিলিত হয়েছে, কোনো রকম নিউক্লিয়াস মিলিত হয়নি, শুধুমাত্র সাইটোপ্লাজম মিলিত হয়েছে। এইবার যেখানে সাইটোপ্লাজম মিলিত হয়েছে, নিউক্লিয়াস যার যার মতো অবস্থান করছে, এরকম n+n সংখ্যক অবস্থাকে আমরা বলবো ডাইক্যারিয়ন। অর্থাৎ ডাই কথার অর্থ হচ্ছে দুটো, আর ক্যারিয়ন কথার অর্থ নিউক্লিয়াস, অর্থাৎ দুটো নিউক্লিয়াস এখনো ফিউশন হয়নি, এবার ক্যারিওকাইনেসিস, এবার ওটা ফার্টিলাইজড হবে। কেমন হবে, এইবার এ দুটো মিলিত হবে, মিলিত হয়ে কি হলো, একটা নিউক্লিয়াস এরকম ছিল, আর একটা নিউক্লিয়াসের সাথে মিলিত হলো এরকম হয়ে, এরা 2n অর্থাৎ ডিপ্লয়েড তৈরি করলো, ঠিক আছে? ডিপ্লয়েড হয়ে গেল, এই nn গুলো ফিউশন হয়ে জাইগোট গঠন করলো, বা ওরা কি তৈরি করলো, ডিপ্লয়েড তৈরি করলো। তাহলে আমরা তো দেখেছি যৌন জনন মানেই সেখানে হচ্ছে গ্যামেটের মিলন হবে, সেখানে হ্যাপ্লয়েড অর্থাৎ n সংখ্যক মিলিত হয়ে 2n অর্থাৎ ডিপ্লয়েড তৈরি করবে, তাই তো? এটা আমরা মিওসিসে পড়েছি তো, বা মাইটোসিসে পড়েছি, যেখানে আমাদের ডেভেলপমেন্ট পড়েছি 10-এ, সেই সব জায়গাগুলোতে পড়েছি যে কিভাবে আমাদের হ্যাপ্লয়েডগুলো মিলিত হয়ে ডিপ্লয়েড জাইগোট গঠন করে। এই ডাইরেক্ট জাইগোট যদি তুমি নাও বলতে পারো, তার 2n কোষ তো বলতে পারো, কারণ এগুলো সবাই তো এন, দুটো আলাদা আলাদা নিউক্লিয়াস মিলিত হয়ে 2n গঠন করছে, ব্যাস। এখানে হ্যাঁ, হ্যাঁ এইটা খুবই ভালো কোয়েশ্চেন। ওর কোয়েশ্চেনটা হচ্ছে এই ফিউশনটা কখন হলো, কারণ ও তো তার আগে শুধুমাত্র প্লাজমোগ্যামি করেই বসে আছে, কোন রকম নিউক্লিয়াসের বিভাজন তো করতে পারতো, তখন তো করেনি। এক্স্যাক্টলি, এই ফিউশন হতে দেখা যাচ্ছে কোটি কোটি বছরও লেগে যায়, কোটি বছর তো লাগতেও পারে, কোটি কোটি বছরও লেগে যায় এই ফিউশনটুকু হতে হতে। কারণ হচ্ছে ওই একটাই, কন্ডিশনটা যখন ফেভারেবল হবে, কন্ডিশনটা যখন ওর অনুকূলের দিকে আসতে থাকবে, বোঝা গেছে? অসুবিধা নেই বুঝতে। এইবার এইখানে যখন হলো, এইবার 2nটাকে এবার আমি মিওসিস করব, মিওসিস কথাটা আর লিখলাম না, মিওসিস কমপ্লিট করব। মিওসিস যখন কমপ্লিট করব, তখন 4টে আবার n সংখ্যক নিউক্লিয়াস তৈরি হবে, ঠিক আছে? n সংখ্যক নিউক্লিয়াস তৈরি হবে,
এন সংখ্যক যখন নিউক্লিয়াস তৈরি করলো, এরাই তখন আবার স্পোর গঠন করবে। এরাই তখন আবার স্পোর গঠন করবে। এই স্পোরগুলো তখন আবার কোনো ফেভারেবল জায়গায় পড়বে, পড়ে আবার এক একটা করে ফাইকোমাইসিটিস বা ছত্রাককে প্রডিউস করবে। তাহলে জনন, অযৌন, যৌন জনন কনসেপ্টটা ক্লিয়ার না? আরেকবার বলবো, আরেকবার বলবো, না বোঝা গেলে কিন্তু খুব মুশকিল। পরে ডাউট ক্লিয়ার আবার করা হবে ঠিকই, কিন্তু পড়াটা তো পিছিয়ে যেতে হবে, পড়াটা তো রেডি করা যাবে না, তাই না? হালদারের জন্য কি রিপিট করব? কি মা কি বলবে? হ্যাঁ, তাহলে আরেকবার রিপিট করছি, সেটা হচ্ছে হালদারের জন্য। সেটা হচ্ছে সেক্সুয়াল রিপ্রোডাকশনটা কখন হচ্ছে? আমার প্রতিকূল পরিবেশে হচ্ছে। প্রতিকূল পরিবেশে যখন সেক্সুয়াল রিপ্রোডাকশন হচ্ছে, যৌন জনন মানেই সেখানে আর একার অস্তিত্ব নেই, তখন এবার ডবল 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 কাজ হবে। ঠিক আছে, ডবল ডবল কি হবে? একটা হাইফি আর একটা হাইফি সহযোগিতা নেবে সন্তান তৈরি করার জন্য। সেক্ষেত্রে এটা যদি ফার্স্ট স্টেপ হয়, তাহলে সেকেন্ড স্টেপ এখানে চলে আসবো। সেকেন্ড স্টেপে কি হচ্ছে? ওরা একে অন্যের হাত বলো, লিপ বলো, যাই বলো বাড়িয়ে দিচ্ছে, বাড়িয়ে দিয়ে একে অন্যের সংস্পর্শে আসছে। এবং এই সংস্পর্শের এখানে ওর প্লাজমাগুলো বেরিয়ে মিলিত হচ্ছে। তার জন্য আমি এই জায়গাটাকে বা এই প্রসেস, এই পদ্ধতিটাকে বলেছি প্লাজমোগ্যামি। প্লাজমোগ্যামি ইংলিশে বলে ফিউশন অফ প্লাজমা অর্থাৎ সাইটোপ্লাজম, বাংলায় যাকে বলছে যেখানে সাইটোপ্লাজম মিলিত হবে বা প্লাজমা মিলিত হবে, তাকে বলা হচ্ছে প্লাজমোগ্যামি। তার মানে এই স্টেপটার পর ডাইরেক্ট প্লাজমোগ্যামি হচ্ছে। প্লাজমোগ্যামি হলেও সেখানে কিন্তু নিউক্লিয়াস মিলিত হচ্ছে না, তার মানে সেটা ডাইক্যারিয়ন অবস্থাতে আছে। এই ডাইক্যারিয়ন অবস্থাতে যখন একটা ফেভারেবল কন্ডিশন পেল, তার মানে যখন ও কোটি কোটি বছর হতে পারে, বছরের পর বছর হতে পারে, তখন এই নিউক্লিয়াস দুটো আবার ফিক্সড হলো, মানে এক জায়গায় আসলো, ফিউজ হলো। তার মানে নিউক্লিয়াস ফিউশন হলো, মানে নিউক্লিয়াস ফিউশন হলো, মিলিত হয়ে যেটা এন ছিল সেটা আমার ডিপ্লয়েড তৈরি করলো। ডিপ্লয়েড তৈরি করার পর 2n হয়েছে, এটাকে আবার এনে পরিণত করে রাখতে হবে, তাই তো? এনে যদি অর্ধেক না করে রাখি, তার দ্বিগুণ হারে তো আবার বাড়তে থাকবে যদি যৌন জনন হয়, তাহলে তো সেটা কাম্য নয় পরিবেশের কাছে। তাহলে এটা আবার ভেঙে চুরে ওকে এনে পরিণত করে রাখতে হবে। যখন এনে পরিণত করে রাখতে হবে, তার মানে সেখানে মিওসিস করাতে হবে। মিওসিস করালে ও এনে পরিণত হয়ে গেল। এইবার ওই জায়গার মধ্যে অসংখ্য এন 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 রয়েছে, সেগুলোই পরবর্তীতে স্পোর গঠন করবে। যখন কোন একটা ফেভারেবল জায়গায় থাকবে, পড়বে, আর সন্তান এন সংখ্যক, মানে এরকম একটা আবার আগের ফর্মে ফিরে আসবে। ক্লিয়ার? আবারও পড়বে, যদি মনে হয় কোথাও ডাউট আছে আমি আবারও ক্লিয়ার করে দেবো, অসুবিধা নেই। আচ্ছা, নেক্সট তাহলে আমরা শেষ করলাম হচ্ছে আমাদের ফাইকোমাইসিটিস। ফাইকোমাইসিটিসের শুধু এক্সাম্পল আমরা একটু পড়বো, পড়লেই আমাদের এটা শেষ হবে। এক্সাম্পল আমি আমার সময় আমি যেটা পড়েছিলাম সেটা হচ্ছে রাম। একটা গান আছে, রাম চাহে লীলা চাহে লীলা চাহে রাম, একটা গান আছে না কোথায়? হ্যাঁ, কি জানি গানটা এরকম মনে আছে। যাই হোক, সেক্ষেত্রে এই রাম দিয়ে মাথায় রাখবে, রাম হচ্ছে আমাদের ফাইকোমাইসিটিস অথবা জাইগোমাইসিটিসের উদাহরণ। তাহলে আমরা কি দেখব? রাম, বাবা রাম বললে রাম মদের কথাও মনে পড়ে যাচ্ছে, শুধু গানের কথা না, মদের কথাও মনে আসছে। যাই হোক, রামে হচ্ছে প্রথম আর দিয়ে হচ্ছে রাইজোপাস, অ্যালবিউগো আর মিউকর। তাহলে তিনটে এক্সাম্পল মাথায় রাখবে, রাইজোপাস, অ্যালবিউগো আর হচ্ছে মিউকর। যেটা রাইজোপাসের কথা বললাম সেটা হচ্ছে আমার রুটির উপরে জন্মাবে, রুটির উপরে, ব্রেডের উপরে জন্মাতে আমরা দেখব। মানে রুটি দেখবা, পাউরুটিকে রেখে দিলে 2-3 দিন পরে কেমন স্যাঁতসে, মানে একটা ফানগাস জন্মায় না, বলি না ফানগাস হয়েছে,
তাহলে সেগুলো হচ্ছে সব রাইজোপাস। বোঝা গেছে? তাছাড়াও আমরা সর্ষে গাছের উপরে এক ধরনের ছত্রাক দেখি, বা সর্ষে পাতা রেখে দেবে, দেখবা ওর উপর এক ধরনের ছত্রাক জন্মায়। তাহলে সেগুলো হচ্ছে সব অ্যালবিউগো, অ্যালবিউগো সরিষা পাতার উপরে। ঠিক আছে? মাস্টার্ড সিড, সিডের উপরে না, ওটা লিভের উপরে হবে। ক্লিয়ার হয়েছে কনসেপ্ট? এই পয়েন্টগুলো কি এনসিইআরটি ইংলিশে লেখা আছে? এই টার্মগুলো আমার মনে হয় লেখা থাকার কথা। আচ্ছা, তাহলে এনসিইআরটির প্রতিটা লাইন ক্লিয়ার? আমার কাছে একটা ডিজিটাল বোর্ড হলে আমি ডাইরেক্ট এনসিইআরটি বইটাকে তুলে এখানে রাখতাম এবং প্রতিটা লাইনের প্রতিটা কনসেপ্ট ক্লিয়ার করে দিতে পারতাম। যেহেতু আমার কাছে এখন নেই, আমি গরিব মানুষ বা তো গরিব টিচার, তার জন্য আমাকে ওই তোমাদের কাছে যে টেক্সট বইগুলো আছে সেগুলো পড়বা, পড়ার পরে যেখানে কনফিউশন হচ্ছে সেগুলো বলবা। ঠিক আছে? তাহলে আমরা ফাইকোমাইসিটিস বা জাইগোমাইসিটিসের উদাহরণে কি বললাম? রাম, তাই তো? রামে কি পেলাম? আরে রাইজোপাস, এতে অ্যালবিউগো, আর এম এ হচ্ছে মিউকর। ঠিক আছে? এগুলো মনে থাকবে। তাহলে বোর্ড ক্লিন করব, স্ক্রিনশট যদি চাও নিয়ে নিতে পারো। এরপর আমরা কি পারবো? আমি 7টার মধ্যে, এখন 8টার মধ্যে আবার ক্লাস শুরু করতে হবে। স্ক্রিনশট নাও। হয়েছে? আচ্ছা, এইবার আমরা পড়বো হচ্ছে অ্যাস্কোমাইসিটিস। এত সময় লাগছে, আমি নেক্সট ক্লাসটা ধরতে পারবো কি? ওরা তো তোমাদের উপর। যাই হোক, এইবার আমরা শুরু করব হচ্ছে অ্যাস্কোমাইসিটিস, তার মানে এই পোর্শনটা। অ্যাস্কোমাইসিটিস, অ্যাস্কোমাইসিটিস, অ্যাস্কোমাইসিটিস। সেক্ষেত্রে অ্যাস্কোমাইসিটিস এর আন্ডারে প্রথমে আমরা উদাহরণগুলো পড়ি, কারণ এই যে টাইপসটা, এই টাইপসের মধ্যে উদাহরণ থেকে সব থেকে বেশি কোয়েশ্চেন আসে এই টাইপসের থেকে। তবু আমরা বলি স্যাক, এই যে স্যাকো, এই যে এইটা, এটার মানে হচ্ছে থলি বা স্যাক, থলি ছত্রাক, তার মানে হচ্ছে স্যাক ফাঙ্গি, স্যাক ফাঙ্গি। ঠিক আছে? স্যাক ফাঙ্গি বা থলি ছত্রাক। সেই সব এই ছত্রাকগুলো বেশিরভাগ সবাই হচ্ছে মাল্টিসেলুলার। মাল্টিসেলুলার, একমাত্র ব্যতিক্রমী কে পড়েছি আমরা যখন আমরা ফাঞ্জির বৈশিষ্ট্য প্রথমে পড়ছিলাম? কে বলবে আমাকে যে ফাঞ্জির মধ্যে ব্যতিক্রমী একটা পড়েছি? ইস্ট, ভেরি গুড, ইস্ট পড়েছি। তাহলে অ্যাস্কোমাইসিটিস হচ্ছে মাল্টিসেলুলার, কিন্তু এক্সেপশনাল হচ্ছে এখানে, এক্সেপশনাল হচ্ছে এখানে ইস্ট, যে হচ্ছে ইউনিসেলুলার বা অর্থাৎ এককোষী। এইবার একটা জিনিস মাথায় রাখবা বা ইয়ে করবা, সেটা হচ্ছে এক্সাম্পল গুলো প্রথমে মাথায় রাখবা। এক্সাম্পল গুলো যদি প্রথমে মাথায় রাখো, আমি যেটা সব থেকে বুঝি বা আমি যেটা বুঝেছিলাম সেটা মনে রাখি। সেটা হচ্ছে একটা থলি, এই থলিটাকে নিয়ে তুমি অনেক দিনের জন্য বা 2-3 দিনের জন্য কোথাও বেড়াতে যাচ্ছ। ঠিক আছে? 2-3 দিনের জন্য যখন বেড়াতে যাচ্ছ, প্রথমে তোমার কিছু খাবার দরকার, শুকনো খাবার। তা তুমি কি নেবে? পাউরুটি নেবে, তাই তো? পাউরুটি নেবে। তাহলে যখন তুমি পাউরুটি বা ব্রেড নিচ্ছ, তার মানে তুমি কোন ধরনের ছত্রাককে ক্যারি করছো? ইস্ট, তাই তো? স্যাকরোমাইসিস, সেরেভিসি, সেরেভিসি, স্যাকারোমাইসিস সেরেভিসি কে ক্যারি করছো।
তা তুমি যখন অতিরিক্ত পরিমাণে পাউরুটি খাচ্ছ তাহলে তোমার কি হবে? কি হবে? ভিডিও অফ করছে কেন? হ্যাঁ হ্যাঁ বলো। ও আমি একটা এইচ লিখিনি না। হ্যাঁ, এর ডাবল সি হবে আর একটা এইচ হবে কোথাও। এ প্রত্যেকে আমি বারবার রিপিট করছি, প্রত্যেকে স্পেলিংগুলো আমি যেগুলো লিখছি বিশেষ করে হচ্ছে সায়েন্টিফিক নেমগুলো সেগুলো কিন্তু নিজেরা রিচেক করবে, বাধ্যতামূলক রিচেক করবে। কারণ হচ্ছে আমি ভীষণ পরিমাণে এই স্পেলিংগুলো মিস্টেক করি, তার জন্য রিচেক না করে শুধুমাত্র নোটের ভরসায় কিন্তু বা এই লেখার ভরসায় যাবে না, তাহলে পরে কিন্তু আমাকে দোষ দেবে না আপনি বলেননি, আমি কিন্তু বলেছি, ঠিক আছে, যে রিচেক করার কথা, ঠিক আছে। যাই হোক, স্যাকারোমাইসিস এস এ ডাবল সি এইচ, এইচ একটা এইচ হবে, এইচ আর ও এম আই সি ই এম ওয়াই সি এস, স্যাকারোমাইসিস সেরেভিস। সেক্ষেত্রে যখন তুমি প্রচুর পরিমাণে পাউরুটি খাচ্ছ অর্থাৎ স্যাকারোমাইসিস সেরেভিস ইনটেক করছো, তখন তোমার পাতলা পায়খানা শুরু হয়, বা তোমার পাতলা পায়খানা মানে তোমার তখন ইনফেকশন হয়ে যাবে, ঠিক আছে। ইনফেকশন যখন হবে তুমি সারাতে তখন ডাক্তারের কাছে গেলে, বা তুমি তখন ওই থলির মধ্যে কি রাখছো, একটা মেডিসিন বক্সের মধ্যে কি রেখেছো, কি কি ট্যাবলেট রেখেছো, অ্যান্টিবায়োটিক রেখেছো। সেই অ্যান্টিবায়োটিক কোথা থেকে তৈরি হচ্ছে? অ্যান্টিবায়োটিক্স কোথা থেকে তৈরি হবে? পেনিসিলিয়াম, পেনিসিলিয়াম, ঠিক আছে, পেনিসিলিয়াম। অর্থাৎ পেনিসিলিয়াম থেকে তৈরি অ্যান্টিবায়োটিক গুলো বা পেনিসিলিয়াম এরা সবাই কিন্তু অ্যাস্কোমাইসিটিসের উদাহরণ হিসাবে গণ্য করা হয়। ইস্ট নিজেও অ্যাস্কোমাইসিটির আন্ডারেই পড়ে। তাহলে এটা গেল। তাছাড়াও আমাদের কিছু আর আছে, এক্সাম্পল আছে, আমরা সেগুলো আলাদা করে পরে পড়ছি। এইবার আমরা প্রথমে পড়ব হচ্ছে অ্যাস্কোমাইসিটিস। অ্যাস্কো কথার অর্থ হচ্ছে স্যাক, অর্থাৎ বোর্ডে কিন্তু স্যাক ফাঞ্জি কাকে বলা হয় ডাইরেক্ট কোয়েশ্চেন করে, স্যাক ফাঞ্জি বা স্যাক বা থলি ছত্রাক কাকে বলে, সেটা হচ্ছে অ্যাস্কোমাইসিটিস। এই হচ্ছে দুটো কোয়েশ্চেন গেল। এইবার আমরা জানবো হচ্ছে যে ওরা বেশিরভাগ সব মাল্টিসেলুলার, আমি লিখে দিয়েছি। আর এনসিআরটিতে ওরা বলেছে ওরা মৃতজীবী হতে পারে, বিয়োজক হতে পারে বা পরভোজী হতে পারে। তা আমরা যখন মোড অফ নিউট্রিশন ছত্রাকে পড়ালাম তখন আমরা অলরেডি বলে দিয়েছি স্যাপ্রোফাইটিক কাকে বলছে, স্যাপ্রোফাইটিক, প্যারাসাইটিক আর হচ্ছে সিম্বায়োটিক, তাই তো। সেক্ষেত্রে এরা এই যারা অ্যাস্কোমাইসিটিস আছে বা অ্যাস্কোমাইসিটির অন্তর্গত যেসব ছত্রাক বা ফাঞ্জিগুলো, তারা দেখা যাচ্ছে কম বেশি তারা মৃত বস্তু থেকে অর্থাৎ ড্যাম এরিয়া থেকে বা ডেড কোনো অর্গানিক ম্যাটেরিয়াল থেকে খাবার খাচ্ছে। তাছাড়া তারা বিয়োজক মানে কোনো বস্তু মারা গেছে তাকে ভেঙে ভেঙে সরল পদার্থে পরিণত করে পরিবেশে মিশিয়ে দিতে হেল্প করছে। তাছাড়া হচ্ছে সেটা কপ্রোফিলাস, কপ্রোফিলাস মাথায় রাখবে, কপ্রোফিলাস কি মাথায় রাখবে? কপ্রোফিলাস। কপ্রোফিলাস কথার অর্থ হচ্ছে, কপ্রো কথার হচ্ছে হাগু, হাগু বোঝো? হাগু বলছে হ্যাঁ বুঝি। সত্যি সত্যি বোঝো তো হাগু? বনশ্রী বোঝো হাগু? বলছে আপনার হাগু নিয়ে আবার পড়লেন কেন, হাগু নিয়ে আবার পড়লে কেন? হাগু নিয়ে এই কারণে পড়লাম, কারণ হচ্ছে পশুর যে হাগু, পশুদের যে হাগু, সে হাগুগুলোর উপরে কিন্তু এই ধরনের ছত্রাক জন্মায়, অর্থাৎ অ্যাস্কোমাইসিটিস কিন্তু পশুদের মলের উপরে জন্মে থাকে। ক্লিয়ার একটুখানি? এই গেল। আর তাছাড়া আমরা একে বলবো মাইসেলিয়াম। এবার যখন আমরা এর রিপ্রোডাকশনটা ভালো করে বোঝার চেষ্টা করব তখন আমাদের অনেক কনসেপ্ট ক্লিয়ার হবে। এইবার আমরা ওর জননটাকে করব। তাহলে এইটুখানি একটু লিখে নাও, লিখে নিলে আমরা এর মানে এইটুখানি মুছে দিয়ে নেক্সট রিপ্রোডাকশনটা বোঝাচ্ছি। লিখে নাও যাদের যাদের আছে।
হয়েছে? না, এটা আমি কোনো রিপ্রোডাকশন পড়াইনি তো। আমি এবার পড়াবো অ্যাস্কোমাইসিটিসের, এবার আমরা রিপ্রোডাকশন পড়াবো। আমি এখনো কোনো রিপ্রোডাকশন পড়াইনি, ঠিক আছে? আমি শুধু ওর কিছু বেসিক ফিচার্স বললাম, আর হচ্ছে আমি ওর এক্সাম্পল বললাম। হালদারের কনসেপ্ট এখনো কি ক্লিয়ার হয়েছে? এবার আমরা রিপ্রোডাকশন পড়বো, ঠিক আছে? রিপ্রোডাকশন যখন পড়বো তখন আমরা দেখব ফেভারেবল কন্ডিশন হচ্ছে সেক্সুয়াল করবে, আসেক্সুয়াল করবে, আনফেভারেবল সেক্সুয়াল করবে, তাই তো? মানে আগেরটার মতো এটাও, কিন্তু এর একটু পদ্ধতিটা আলাদা। কিন্তু সবাই রেণু তৈরি করার মাধ্যমে, সবাই স্পোর গঠনের মাধ্যমে কমপ্লিট করবে। চলো দেখি, তাহলে এইটা মুছে দিচ্ছি, ক্লিন করছি বোর্ড। এইবার আমরা যেটা দেখতে চলেছি সেটা হচ্ছে রিপ্রোডাকশন, রিপ্রোডাকশন অর্থাৎ জনন। জনন যখন আমরা কমপ্লিট করছি তখন আমরা দুটো পার্ট পাচ্ছি। একটা পার্ট হচ্ছে আসেক্সুয়াল, আর একটা পার্টে পাবো হচ্ছে সেক্সুয়াল, ঠিক আছে? দুটো পার্ট পাচ্ছি। প্রথমে আমরা আসেক্সুয়াল বা অযৌন জননটা দেখব, ঠিক আছে? এটা কি আর বারবার লেখা উচিত? হ্যাঁ, লেখা উচিত। ইংলিশটা যখন লিখছি তখন এটাও লেখা উচিত, যৌন জনন, ঠিক আছে? যৌন জনন আর অযৌন জনন। সেক্ষেত্রে আমরা দেখব যে এইগুলো হচ্ছে হাইফি, এবং এই হাইফিগুলো আবার শাখান্বিত, ঠিক আছে? মানে এদের আবার শাখা প্রশাখা তৈরি হয়েছে। তার মানে এই হচ্ছে আমার হাইফি। হাইফি স্পেলিংটা দেখে নিও, হাইফি। এবং এই যে মাইসেলিয়ামের মধ্যে দেখো এগুলো আবার শাখা প্রশাখা তৈরি করেছে, শাখা প্রশাখা তৈরি হয়েছে, ঠিক আছে? তার মানে মাইসেলিয়াম শাখান্বিত, মাইসেলিয়াম শাখান্বিত। ইংলিশে লেখো মাইসেলিয়াম, ব্রাঞ্চড মাইসেলিয়াম, BRANCHED, ব্রাঞ্চড মাইসেলিয়াম, মাইসেলিয়াম স্পেলিং দেখে নিও, ব্রাঞ্চড মাইসেলিয়াম। তার মানে এই মাইসেলিয়ামে অসংখ্য শাখা প্রশাখা আছে। সেক্ষেত্রে শাখা প্রশাখা অসংখ্য থাকলেও এরা কিন্তু সেপ্টেড, তার মানে এদের মধ্যে ভাগ আছে, ঠিক আছে? সেপ্টা বা বিভক্ত, বিভক্ত, ক্লিয়ার? অর্থাৎ সেপ্টেড ব্রাঞ্চড মাইসেলিয়াম। যদি ইংলিশে আমি বলার চেষ্টা করি সেপ্টেড ব্রাঞ্চড মাইসেলিয়াম, বাংলাতে যদি বলি তাহলে বলবো যে বিভক্ত শাখান্বিত মাইসেলিয়াম, ক্লিয়ার? তাহলে এটা সেপ্টেড বা বিভক্ত। এবার গেল, এইবার আমরা নেক্সট বলতে চাইছি যে এই যে মাইসেলিয়াম গুলো আছে যখনই অযৌন জনন করতে চাইবে তখন এর মাথার উপরে মানে এক্সোজেনাসলি বা বাইরের দিকে, এক্স কথার অর্থ হচ্ছে বাইরে, জেনাস মানে প্রডিউস হচ্ছে, ঠিক আছে? বাইরে প্রডিউস হচ্ছে বা বাইরের দিকে অসংখ্য রেণু তৈরি হবে। কেমন? এই 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 এরকম রেণুগুলো ওর মাথায় তৈরি হচ্ছে, ঠিক আছে? এরকম যে মাথায় রেণুগুলো তৈরি হচ্ছে এগুলোকে বলা হয় কনিডিওস্পোর, কনিডিওস্পোর, ঠিক আছে? কনিডিওস্পোর, কনিডিওস্পোর, কনিডিওস্পোর। এই কনিডিওস্পোরটা, এই স্পোরগুলো কোনো একটা জায়গায় পড়বে, পড়ে আবার নতুন নতুন আমার
ফাঞ্জিগুলো তৈরি করবে। এটাই সিম্পল আমার অযৌন জনন। আগের বারটাও যখন আমরা ফাইকোমাইসিটিস দেখেছি তখন আমরা সিম্পল অযৌন জনন দেখেছি, স্পোর তৈরি করছিল, ফাটিয়ে বাইরে বেরিয়ে যাচ্ছিল, কোনো একটা ফেভারেবল জায়গায় পড়ছে, আবার তৈরি হচ্ছে। সিম্পল, এটাই ওদের পছন্দের একটা জিনিস, তাই তো? কিন্তু যখন ওরা বাধ্য হয়ে যৌন জনন করছে তখন কিন্তু ওদের আবার কাহিনী উল্টো চলছে। কেমন কাহিনী উল্টো চলছে সেই আবার যাই, এইবার দুটো কালি একটু ইউজ করি তাহলে একটু বুঝতে সুবিধা হবে। এই হচ্ছে আমার নিউক্লিয়াস, সেপ্টেড নিউক্লিয়াস, হাইফি নিউক্লিয়াস। এর উপরে যে কনিডিয়া তৈরি হচ্ছে, এর উপরে যে কনিডিয়া গুলো তৈরি হয়েছিল সেই কনিডিয়া গুলো ফিউজড হচ্ছে। তার মানে এখান থেকে সেকেন্ড স্টেপ যদি আমি আঁকি তাহলে এটা কেমন আঁকছি, এই কনিডিয়ার নিউক্লিয়াস আর সেপ্টার নিউক্লিয়াস ঠিক এরকম করে করে অবস্থান করছে। এই স্টেপটা বোঝা গেছে নাকি আর একবার বলবো? ওকে, কি বলছে? বলছে যে এটা তো ছিলই এরকম হাইফি, এরকম এর মাথায় কনিডিওস্পোর, অর্থাৎ কনিডিওস্পোর মানে অসংখ্য বলছে, এর এক একটাকে বলছে কনিডিয়া, কনিডিয়া, ঠিক আছে? এক একটাকে বলছে কনিডিয়া আর এর গুচ্ছকে বলছে কনিডিওস্পোর। তা এই কনিডিয়া এর মাথায়ও আছে, ঠিক আছে? এইটা হচ্ছে ওদের জননের একক বা ইউনিট, ইউনিট যাকে বলে রিপ্রোডাক্টিভ ইউনিট, কোনটা? কনিডিয়া। তাহলে এটা অযৌন জনন কমপ্লিট করে ফেললো। এবার আমি যৌন জননের দিকে যাচ্ছি, যৌন জননের দিকে যাচ্ছি তখন ওর স্ট্রাকচারটা কেমন? এই হচ্ছে হাইফি, সেপ্টা, প্রত্যেকে নিউক্লিয়াস আছে, তার উপরে কনিডিয়া আছে। এবার ওরা যখন যৌন জনন করতে চাইছে তখন এই কনিডিয়ার নিউক্লিয়াস আর এই সেপ্টার, এই যে সেপ্টার বা হাইফি নিউক্লিয়াস দুটো এক জায়গায় হয়ে যাচ্ছে। তার মানে আমি যদি বলি একটা এরকম আর একটা সবুজ, তার মানে এটা হচ্ছে কনিডিয়ার নিউক্লিয়াস, কনিডিয়ার নিউক্লিয়াস, আর এই যে নিউক্লিয়াসটা এটা হচ্ছে হাইফি নিউক্লিয়াস, ক্লিয়াস। বোঝা গেছে এইটুখানি টার্ম? এইটুখানি ক্লিয়ার হয়েছে? এইবার তার মানে এগুলো সবই তো এন, এটাও এন, এটাও এন, তার মানে দেখো তো সেই ডাইক্যারিয়নের মতো একটা অবস্থা তৈরি হলো কিনা, ডাইক্যারিয়নের মতো, তাই তো? ডাইক্যারিয়ন, ডাইক্যারিয়নের মতো, তাই তো? সে আগে একটু আগে আমরা ফাইকোমাইসিটিসের ডাইক্যারিয়ন পড়লাম। তাহলে এই ডাইক্যারিয়নের মতো অংশ তৈরি হলো। তাহলে এটা যখন তৈরি হলো এর পরের স্টেপটা আমি এখানে করছি, এর পরের স্টেপটা আমি এখানে নিয়ে এসেছি। কেমন? ডাইক্যারিয়ন এবার ফিউজড করলো, একটা কালো আর একটা আমার সবুজ, এরকম ফিউজড করে গেল। যখন ফিউজ করে গেল তাহলে এন মিলিত হয়ে 2n এ পরিণত হলো। কিসে পরিণত হলো? 2n বা ডিপ্লয়েডে পরিণত হলো। তখন এখানে মিওসিস হলো, মিওসিস, মিওসিস হলো। মিওসিস যখন হলো তখন 1 2 3 4, তার একবার মিওসিস কমপ্লিট হলে 4টে করে অফস্প্রিং বা অপত্য তৈরি হয় মাতৃ নিউক্লিয়াসের অর্ধেক ক্রোমোজোম সহ। এটাই আমরা ডেফিনেশনে পড়েছি, তাই তো? হাফ অফ দ্য ক্রোমোজোম তৈরি করে অফস্প্রিং এ, ঠিক আছে? তাহলে এটার এইটুখানি কন্ডিশন বোঝা গেল এই পর্যন্ত? আচ্ছা, এইটুখানি কন্ডিশন যখন বোঝা গেল তখন দেখা যাচ্ছে এরকম অসংখ্য 1 2 3 4 অসংখ্য এরকম কন্ডিশন ও ক্রিয়েট করছে। সেক্ষেত্রে যখন এত দুটো তিনটে বা অসংখ্য জিনিস দিয়ে এরকম একটা থলি দিয়ে আবরণ করা থাকবে, মানে এরকম কন্ডিশনটা ওর মধ্যে দেখা যায় 3টে 4টে 5টা 10টা যাই হোক সব মিলে এরকমও নিজেকে একটা বড় থলির মধ্যে গুটিয়ে গুটিয়ে রেখে দেবে, ঠিক আছে? তখন এই থলিপূর্ণ একে বলা হয় অ্যাসকোকার, অ্যাসকোকার, ঠিক আছে? অ্যাসকোকার। এই অ্যাসকোকার কি হচ্ছে? অ্যাকচুয়ালি বলা হয় ফ্রুট বডি বা ফল দেহ,
ফ্রুট বডি বা যাকে বলা হয় ফল দেহ। তার মানে ফল দেহ মানে এখান থেকে ভবিষ্যতে অ্যাস্কোমাইসিটিস ফাঞ্জিগুলো তৈরি হবে। বোঝা যাচ্ছে? এইটুখানি বোঝা গেছে? আচ্ছা, এইবার এই অ্যাসকোকার্প বা ফ্রুট বডি এখান থেকে এরা যেগুলো আছে মানে এইগুলো, এই যে এইগুলো, এগুলো যেহেতু রেণু তৈরি করবে তাকে বলে অ্যাসকোস্পোর। অ্যাসকোস্পোর, ক্লিয়ার? এবং এরা প্রত্যেকে হ্যাপ্লয়েড, কারণ মিওসিস কমপ্লিট হয়ে গেছে। মিওসিস কমপ্লিট হয়ে গেছে। আবার কি বলবো না, এটা বোঝা গেছে? হালদারের একটু সমস্যা আছে মনে হচ্ছে, চোখ দেখে বোঝা যাচ্ছে। টোটাল সেক্সুয়াল রিপিট করব। উপরের পার্টটা সোহানকে কোনটা রিপিট করব? শুধু উপরের পার্ট না টোটালটা? শুধু উপরের পার্ট। তো আমি টোটালটা একবার রিপিট করছি। সোহানের চোখ বলছে যে না, সোহান আরেকটু শুনতে চাইছি। ওকে, ঠিক আছে। তাহলে এবার আমরা কি বলছি, এই যে স্ট্রাকচারটা, এটা অলরেডি আমরা এখান থেকে পেয়েছি। অযৌন জনন না, আমরা যে স্ট্রাকচারটা দেখেছি সেই স্ট্রাকচারটা দিয়েই ও যৌন জনন শুরু করবে। তাহলে হাইফি, তার উপরে কনিডিয়া। যখন ও যৌন জনন করতে চাইবে, সেক্সুয়াল রিপ্রোডাকশন করতে চাইবে, তখন এই হাইফি নিউক্লিয়াস আর কনিডিয়ার নিউক্লিয়াস দুটো এক জায়গায় হয়ে যাবে, কিন্তু ফিউজ করবে না, শুধুমাত্র প্লাজমোগ্যামি হবে। এই জায়গায় এই যে ডাইক্যারিয়নে শুধুমাত্র প্লাজমোগ্যামি হয়েছে, প্লাজমোগ্যামি। তার মানে আমি আগেরটাই বলেছি প্লাজমোগ্যামি, সেখানে শুধুমাত্র সাইটোপ্লাজম মিলিত হবে, কোনো রকম নিউক্লিয়াস মিলিত হবে না। তাহলে এখানেও দেখলাম যে নিউক্লিয়াস মিলিত হয়নি, কিন্তু কনিডিয়ার সাইটোপ্লাজম আর হাইফির সাইটোপ্লাজম গুলো এক জায়গায় হয়ে গেছে। স্টেপ কমপ্লিট। এই পর্যন্ত কোথাও একটা ডাউট আছে মনে হচ্ছে এখানে বুঝতে? কোথায় ডাউট আছে? মুখটা রাম করছে। কোথায় ডাউট আছে? ডাউট থাকলে সরাসরি বলতে হবে যে না, আমার এই জায়গাটা আরেকবার রিপিট চাই। কোনটা বলবো? হাঁ করে তাকিয়ে আছে, বলতে হবে তো। আমার মনে হচ্ছে কোথাও একটা কনফিউশন হচ্ছে। কনফিউশন থাকলে বলতে হবে তাড়াতাড়ি। কোনো কনফিউশন নেই? এত ভালো বুঝিয়েছি আমি? ও মাই গড, ও মাই গড। আমি ইংলিশ বেশি পারি না, শুধু পড়াতে হয় তাই। কোনটা বলবো? কোনটা? আচ্ছা, ডিপ্লয়েড বলতে এই যে নিউক্লিয়াস গুলো এখানে ছিল, এরা তো সবাই হ্যাপ্লয়েড ছিল। এই যে কনিডিয়ার যে নিউক্লিয়াস, এরা তো সবাই হ্যাপ্লয়েড ছিল, হ্যাঁ না? সবাই হ্যাপ্লয়েড ছিল। সেই স্ট্রাকচারটাই তো আমি এখানে এঁকেছি। এই যে হাইফির মধ্যে যে নিউক্লিয়াস তারাও এন, কনিডিয়ার মধ্যে যে নিউক্লিয়াস তারাও এন। তাহলে সেই এন দুটো ফিউজ করেনি, শুধুমাত্র ওদের কোষের সাইটোপ্লাজম দুটো ফিউজ করেছে, আর কিছু না। বোঝা গেছে? তাহলে সাইটোপ্লাজম যখন ফিউজ করেছে, অর্থাৎ প্লাজমোগ্যামি হয়েছে, নিউক্লিয়াস দুটো পাশাপাশি অবস্থান করছে, ফিউজ করেনি। ঠিক এরকম হয়নি, ঠিক এরকম করে অবস্থান করছে। তা তখন তাকে আমরা বলবো ডাইক্যারিয়ন, যেটা আমরা ফাইকোমাইসিটিসে দেখে এসেছি। ডাইক্যারিয়ন যখন এবার ক্যারিও হচ্ছে, মানে মিলিত হচ্ছে, মানে এরকম ছিল, এবার এরকম পরিণত হচ্ছে, মিলিত হচ্ছে কাছাকাছি, তখন সেটা দুটো এন মিলে 2n তৈরি করেছে, অর্থাৎ ডিপ্লয়েড তৈরি করেছে। ডিপ্লয়েড যখন তৈরি করলো, তার মানে 2nটাকে আবার n করে না রাখলে পরবর্তীতে আবার দ্বিগুণ হারে বাড়তে থাকবে, ডাবল হতে থাকবে। সেই ডাবল হওয়া করা যাবে না, তার জন্য আবার ওটাকে মিওসিস করে, এই একটা মিওসিস করে, এটা তো এক হয়ে গেছে, এটা তো এই স্টেপটার পরেই এই একাকার হয়ে গেছে, এর একটাই কোষে পরিণত হয়েছে, যেটা 2n। এবার এখানে যখন মিওসিস হলো, তখন 4টে করে হ্যাপ্লয়েড সংখ্যক নিউক্লিয়াস তৈরি হলো। তো এরকম অসংখ্য থলির মধ্যে এরকম নিউক্লিয়াস তৈরি হলো, কারণ কি, এরকম একটা কনিডিয়া দিয়ে আমি এরকম একটা করেছি, তো এরকম তো অসংখ্য কনিডিয়া আছে, তাহলে সব কটার মধ্যে এরকম হচ্ছে।
তো এরকম যখন হচ্ছে তখন সেটাকে কয়েকটা মিলে এরকম একটা থলিতে আমি মানে থলির মধ্যে ভরে রাখলাম, চারটে চারটে হয়ে গেছে, থলির মধ্যে ভরে দিয়েছি। থলির মধ্যে যখন ভরে দিয়েছি তখন এটাকে বলা হয় অ্যাসকোকার্প, বাংলায় বলে ফল দেহ বা ইংলিশে বলে ফ্রুট বডি। কেন ফ্রুট বডি বলছে? কারণ এখান থেকেই আবার ও অ্যাসকোমাইসিটিস রিপ্রোডাকশন করতে পারবে, তাই এটাকে বলে ফ্রুট বডি। তো এই যখন ফ্রুট বডি হলো তখন এই যে স্পোর গুলো এবার অ্যাসকোস্পোর তৈরি হবে, এর ভেতরে যে নিউক্লিয়াস, হ্যাপ্লয়েড নিউক্লিয়াস, তারা স্পোর গঠন করে ফেললো। স্পোর যখন গঠন করে ফেললো, এ যখন ফেভারেবল কন্ডিশন যেখানে পড়বে সেখানেই এবার সন্তান তৈরি হবে, সেখানে অ্যাসকোমাইসিটিস ফাঞ্জিগুলো তৈরি হবে। হয়ে গেল আমার সেক্সুয়াল রিপ্রোডাকশন কমপ্লিট। এখানে বুঝতে কার কোথায় ডাউট আছে বলো, দেখো স্ক্রিনশট নাও। এই অ্যাসকোকার্প এটা ভিভিআর, অ্যাসকোকার্প কাকে বলে এটা টেক্সট বইতে পাবে, পড়ে নেবে। অ্যাসকোকার্প কিন্তু ভিভিআর। ক্লিয়ার এই পর্যন্ত? এইবার আমরা যাব হচ্ছে, বাবা ক্লাস করতে পারবো তো কি জানি। এবার আমরা যাব হচ্ছে অ্যাসকোমাইসিটিস হয়েছে, এইবার আমরা যাব হচ্ছে বেসিডিওমাইসিটিস। তাহলে যেহেতু এর উদাহরণগুলো আমরা আগেই পড়েছি, আগে পড়েছি যে অ্যাসকোমাইসিটিসের উদাহরণ, তবু আমরা একবার একটু বলি। সেক্ষেত্রে এখানে তোমাদের এনসিইআরটিতে যে উদাহরণগুলো আছে বের করো। বাংলা এনসিইআরটিতে 24 পেজ, ইংলিশটাতে কত পেজ দেখে নাও একটু। সেক্ষেত্রে এর উদাহরণগুলো খুব ভিভিআই। প্রথমেই আমি এর উদাহরণগুলো পড়িয়েছি। সেক্ষেত্রে মোরেল এবং ট্রাফেল এগুলোকে খাদ্য উপযোগী ছত্রাক বা খাদ্য উপযোগী অ্যাসকোমাইসিটিস, খাদ্য উপযোগী অ্যাসকোমাইসিটিস অর্থাৎ ছত্রাক, এগুলোকে খাওয়া যায়। খুবই সুস্বাদু ছত্রাক, ঠিক আছে, খেতে দারুণ লাগে ট্রাফেল। যাই হোক, লিখে নাও মোরেল এবং ট্রাফেল, ঠিক আছে। অ্যাসকোমাইসিটিসের উদাহরণে হচ্ছে মোরেল এবং ট্রাফেল, এরা হচ্ছে খাদ্য উপযোগী অ্যাসকোমাইসিটিস, ঠিক আছে। সোহান আন্ডারলাইন করো। দেন আমাদের আছে হচ্ছে অ্যাসপারজিলাস ক্লাভিসেপস। আমি উচ্চারণ করতে পারছি না, আমার স্টুডেন্টদের থেকে কি প্রত্যাশা করবো। ক্লাভিসেপস, ঠিক আছে, ক্লাভিসেপস উচ্চারণটা আমি যখন উচ্চারণ করতে গিয়ে 10 বার বাজছে, আমি আশা করবো যে তোমাদের ক্ষেত্রে সেই ভুলটা যেন না হয়। তোমাদের ক্ষেত্রে তোমরা যেন আমাকে একবারে একদম গর্ব সহকারে উচ্চারণ করে দেখিয়ে দাও ওটা ক্লাভিসেপস। শুধু উচ্চারণ না, ওর স্পেলিংটাও যেন ঠিকঠাক হয়, ক্লাভিসেপস। তাছাড়া সব থেকে বেশি আমাদের নিউরোস্পোরাটা ইম্পর্টেন্ট, আন্ডারলাইন করো, নিউরোস্পোরা, ভিভিআই। কারণ কি আমাদের যত জিনগত মানে বায়োকেমিক্যাল বা জিনগত প্রক্রিয়া আছে সেগুলোতে আমরা এই নিউরোস্পোরাকে সব থেকে বেশি ব্যবহার করি। মানে আমাদের এক্সপেরিমেন্টালের কাজে বা এক্সপেরিমেন্ট করতে আমরা এই ছত্রাকটাকে খুব ব্যবহার করি, নিউরোস্পোরা। ওই জন্য এটাকে ভিভিআই করে দাও, ঠিক আছে। এটা হয়ে গেল। এবার হচ্ছে আমাদের বেসিডিওমাইসিটিস। আমি কি পারবো আর দুটো টাইপ শেষ করতে ফাঞ্জি? বলো দা, কটা থেকে? ও বাড়িতে আসবে, যেতে হবে অনেক দূর। আচ্ছা, তাহলে আমার আর নেক্সট দিন তাহলে দুটো পার্ট থাকলো, দুটো পার্ট আমি বলে দিই। তাহলে আজকের ক্লাসে আমরা ফাঞ্জির দুটো টাইপস সম্পর্কে জানলাম। টাইপস দুটো কি কি সেটা হচ্ছে আমার ফাইকোমাইসিটিস এবং অ্যাসকোমাইসিটিস। নেক্সট দিন আমরা যেটা জানবো সেটা হচ্ছে আমাদের বেসিডিওমাইসিটিস, আর একটা লাস্ট জানবো সেটা হচ্ছে ডিউটেরোমাইসিটিস। এই দুটো কমপ্লিট করতে আমার খুব অল্প সময় লাগবে। নেক্সট দিন ক্লাসে এই দুটোকে রিপিট করে দেন আমরা প্ল্যান্ট কিংডম অথবা অ্যানিমাল কিংডমের কিছু অংশ পড়াতে শুরু করব। এবং
আমি নোট যেগুলো দরকার সেগুলো তার মধ্যে আজকেই একটা রেডি করে আমি গ্রুপে পাঠিয়ে দেবো। ঠিক আছে, সবাই কিন্তু অবশ্যই প্রিন্ট আউট করে পড়বে, তাহলে মোবাইলে হা করে ঘন্টার পর ঘন্টা তাকিয়ে থাকতে হবে। তো আজকের ক্লাস এখানেই শেষ।